পার্ট 1 আর পার্ট 2টা শুরু করি আমি নাকি? এবার তো ডিটেইলিং এ ঢুকতে হবে আস্তে আস্তে। এরপর থেকেই দিয়েছিল স্টাফ কিছু করেছিল পর পর কেমন করানো হবে। ঠিক আছে, ঠিক আছে, পার্ট 1 পার্ট 2 করছি, পরে থেকে এগুলো আসবে এসে করাবো। আমরা আজকে পার্ট 1 আর পার্ট 2 পড়বো। যারা অনলাইনে আছে শুনতে পাচ্ছে কি, তারা হয়তো সবসময় আমাকে দেখতে পাবে না, হ্যাঁ স্যার। তাহলে এক হ্যাঁ জায়গায় স্যার। দাঁড়িয়ে ক্লাস করাতে হবে। সবসময় আমাকে অ্যাভেলেবেল না পাও স্ক্রিপ্ট, তাহলে চাপের কিছু নেই। এই বোর্ডটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। হ্যাঁ, শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা পার্ট শিডিউল যেখানে পড়েছো সেখানে পার্টের মধ্যে এটা পড়েছো যে পার্ট 1-এ, বুঝতে পারছো কথা? প্রবলেম নেই তো? পার্ট 1-এ 1 থেকে 4 আছে, 1 to 4 আর্টিকেল। তার মধ্যে আমরা ইউনিয়ন মিন্স আমরা অনেকগুলো ইউনিয়ন পেয়েছিলাম পার্ট লেখার সময়, তাই তো? কোন কোন পার্টে ইউনিয়ন কথাটা পেয়েছিলাম? ইউনিয়ন ব্যাপারটা কোন কোন পার্টে, যেমন আমরা পার্ট 1-এ পেয়েছিলাম, পার্ট 1-এ এখানে একটা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। পার্ট এর পরে পার্ট 5-এ ইউনিয়ন পেয়েছি না, তাই তো? তারপরে পার্ট 8-এ ইউনিয়ন টেরিটরি পেয়েছি না? এইগুলোর মধ্যে পার্থক্য কি? একটা ইউনিয়ন ইটস টেরিটরি, একটা ইউনিয়ন টেরিটরি, ডিফারেন্স কি? হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দেম? কি পার্থক্য এগুলোর মধ্যে? এটা যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ রাজ্য নয়, একটা ভৌগোলিক ক্ষেত্র যেগুলো
সরাসরি কেন্দ্র শাসন করে। গুড। এটা এই ইউনিয়ন মানে সেন্ট্রাল, নট অনলি সেন্ট্রাল গভর্নমেন্ট, এই ইউনিয়ন মানে ওভারঅল সেন্ট্রাল। সেন্ট্রাল মানে মানে কেন্দ্রীয়ভাবে যে ব্যাপারগুলো থাকবে, যেমন কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী একটাই আছে নাকি প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা প্রধানমন্ত্রী আছে? একটাই তো, রাষ্ট্রপতি একটাই আছে। আবার সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট সারা ভারতের জন্য একটাই। এই সমস্ত জিনিস এখানে আছে, সরকার নয়। কারণ কেন্দ্র সরকার যদি বলি তাহলে ভুল হয়ে যায়, তাহলে সুপ্রিম কোর্ট তো এটার মধ্যে আছে। সুপ্রিম কোর্ট কি কেন্দ্র সরকারের মধ্যে পড়ে? তুই পড়ে না, তাই তো? গেল। আচ্ছা, তার আগে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারির যে একটা ডিফারেন্স আছে সেটা তোমাদের তো বোঝানো হয়েছে ঠিকঠাক, ঠিক আছে? তো সেখানে তোমরা বুঝেছো যে এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ বা জুডিশিয়ারি তো এক না। তাই গভর্নমেন্টটা কি, যে কেন্দ্র সরকার যদি বলি গভর্নমেন্ট, গভর্নমেন্টকে তাহলে কোন ডিপার্টমেন্টের মধ্যে ফেলতে পারি? এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি। গভর্নমেন্ট ফলস আন্ডার হুইচ ডিপার্টমেন্ট? এক্সিকিউটিভ, রাইট? কিন্তু এর মধ্যে জুডিশিয়ারিও আছে, তাই তো? ইভেন এটার মধ্যে পার্লামেন্টারি পার্টও আছে, লেজিসলেটিভও আছে। অর্থাৎ যেগুলো কেন্দ্রীয়ভাবে আছে সেই ব্যাপারগুলো আমরা এখানে পাই। আর এখানে কি পাচ্ছি? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি মানে আমরা এখানে এটাই বুঝছি যে কেন্দ্র অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ, এবং তার যে বিস্তার, তার যে বিভিন্ন অঞ্চল রয়েছে, কেন্দ্রটা আমরা কিভাবে দেখব, আমরা কিভাবে আমাদের ভারতবর্ষের বিস্তারটাকে কিভাবে সাজানো রয়েছে, কোনটা আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষের যে ম্যাপ রয়েছে সেটা কিভাবে আমরা নির্বাচন করব, ভবিষ্যতে এই ম্যাপ থাকবে না বাড়তে পারে নাকি কমতে পারে, ঠিক আছে? ভারতবর্ষের সাথে কিছু যুক্ত হতে পারে কিনা, কিছু বাদ যেতে পারে কিনা, এটসেট্রা, এগুলো সব এর মধ্যে থাকবে। বোঝা গেল? ক্লিয়ার? পার্ট ওয়ানের প্রথম আর্টিকেল কি আছে? আর্টিকেল 1। আর্টিকেল 1, এই আর্টিকেল 1-এ তিনখানা ব্যাপার আছে, তিনটে বিভিন্ন ব্যাপার বলা হয়েছে। প্রথম বুলেটিন, সেকেন্ড বুলেটিন, লাস্ট বুলেটিন, বুলেটিন করে লিখবে। ফার্স্ট বুলেটিনে কি বলছে? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। লেখো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। তো যারা অনলাইন ক্লাস করছে তারা শুনে শুনে লিখছে তো নাকি? নাকি আমাকে বোর্ডে লিখতে হবে? অনলাইনের কেউ একটু রিপ্লাই করো। স্যার, শুনে শুনে লিখতে পারবেন। হ্যাঁ, যারা অনলাইন ক্লাস করছে শুনে লিখতে পারবে তো? দেখো, ইন্ডিয়া প্রথম বুলেটিনে লিখবে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত shall be a union of state। আমার ব্যাক টেনে দাও। shall be an union of state। অর্থাৎ ইন্ডিয়া যেটা ভারত, সেটা একটা ইউনিয়ন অফ স্টেট, মানে অনেকগুলো রাজ্য একসাথে যুক্ত হয়ে সেটা তৈরি হবে। বোঝা গেল? এখন ইউনিয়ন অফ স্টেট আর ইউনাইটেড স্টেট দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা কি ভারতবর্ষকে ইউনাইটেড স্টেট বলতে পারি? যুক্তরাষ্ট্র বলতে পারি? না, যুক্তরাষ্ট্র বলতে পারবো না। আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বলতে পারি এটা, তাই তো? যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে বলা জানো সেটা? যুক্তরাষ্ট্র মানে যখন বিভিন্ন ছোট ছোট রাষ্ট্র, সাপোজ এটা একটা রাষ্ট্র, এটা একটা রাষ্ট্র,
এইরকম পাশের ছোট ছোট রাষ্ট্রগুলো, বর্ডার গুলো দেখতে পাচ্ছ, এক একটা রাষ্ট্র। কতগুলো রাষ্ট্র হলো, কতগুলো দেশ হলো? একটা, তো 3, 4, 5, 6, 7, 8, 9, 9 দেখেছি আমি। আমি এখানে ছিলাম না, আমি এখানে আগে ছিলাম। এখন তোমাদের টিচার বেশ কিছুদিন আসছেন না, যার জন্য আমি সম্ভবত কিছু। আচ্ছা, তো তাহলে এইগুলো দেখলাম, এই 8-9টা আলাদা আলাদা রাষ্ট্র রয়েছে, ডিফারেন্ট কান্ট্রিজ। তারা ছোট ছোট কান্ট্রি, এরা বহির্বিশ্বের কাছে নিজেকে একটা শক্ত কান্ট্রি বা শক্ত দেশ হিসেবে প্রেজেন্ট করার জন্য, বা একসাথে থেকে নিজেদের ডেভেলপমেন্টটাকে খুব সুন্দর করে করে তোলার জন্য এরা কি করছে, নিজেরা ইউনাইট হয়ে একটা বড় দেশ তৈরি করছে। এটাকেই বলছি ইউনাইটেড। সাপোজ, তো দেখা গেল এই যে বর্ডারটা আসছে আমার, তাহলে এই ইয়েলো বর্ডারটা, এই ইয়েলো বর্ডারটা হচ্ছে একটা যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এটা হচ্ছে একটা যুক্তরাষ্ট্র, যেখানে এই ছোট ছোট রাষ্ট্রগুলো তারা কিন্তু একত্রিত। তোমার রোবট ফিল্ম দেখেছো? রোবট ফিল্ম দেখেছো? সেখানে দেখেছো অনেক ছোট ছোট রোবট একসাথে যুক্ত একটা বড় রোবট তৈরি করেছিল না? করেছিল তো? ঠিক সেই রকম ইউনাইটেড স্টেট বা প্রকৃত যুক্তরাষ্ট্র বলতে আমরা যেটা বুঝবো, সেটা হচ্ছে ছোট ছোট রাষ্ট্রগুলো একসাথে মিলিত হয়ে একটা বড় রাষ্ট্র। ঠিক আছে, কিন্তু ভারতবর্ষ, ভারতবর্ষ আমরা একই জিনিস দেখতে পাই। এটা যদি ইন্ডিয়া হয়, তাহলে আমরা একই জিনিস দেখতে পাই। এই দেশের মধ্যেও অনেক ছোট ছোট এরকম রাজ্য আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল আছে, বিহার আছে, ইউপি আছে, মধ্যপ্রদেশ আছে, কাশ্মীর আছে, কর্ণাটক আছে, সিকিম আছে, অনেক আছে। এখন এই যে রাষ্ট্র, ছোট ছোট রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলো কি আলাদা আলাদা দেশ আমরা বলতে পারি এদের মতো? বলতে পারি কি? দেশ নয়, এটার কিন্তু একটাই বাউন্ডারি, এটা একটা বড় রাষ্ট্র। সেটাকে এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মতো করে চালনা করার জন্য এইভাবে পৃথক পৃথক ভাবে রাজ্যগুলোতে ভাগ করা হয়েছে বা স্টেটে ভাগ করা হয়েছে। তাই এই জিনিসটাকে আমরা বলে থাকি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বা ফেডারেল স্ট্রাকচার। ঠিক আছে, বোঝা গেল? আর এটাকে আমরা বলে থাকি ফেডারেল স্টেট। এটা কি বলবো? ফেডারেল স্ট্রাকচার, নট ফেডারেল স্টেট। বোঝা গেল? তাহলে আর্টিকেল 1-এর 1 নম্বর বুলেটিন থেকে আমরা কি পেলাম? আর্টিকেল 1-এর 1 নম্বর বুলেটিন থেকে আমরা প্রথমত যেটা পেলাম, সেটা হলো যে আমাদের দেশের নাম। দেখো, সংবিধান যখন লেখা হয়েছে তখন একটা সিকোয়েন্স মেনটেন করা হয়েছে, বুঝছো তো? পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 পরপর এসছে। দেখো, প্রথমে আমরা কি জানতে পাচ্ছি? পার্ট 1-এ কি জানতে পাচ্ছি? যে আমাদের যে দেশ ভারতবর্ষ, কোনটা দেশে ভারতবর্ষ কাকে বলবো, তার এরিয়া কেমন থাকবে, এটসেট্রা এটসেট্রা। পার্ট 2-তে কি জানতে পাচ্ছি? যে এই দেশের নাগরিক কারা, কারা হবে এই দেশের নাগরিক, কাদেরকে এই দেশের নাগরিক বলি। পার্ট 3-তে আমরা কি জানতে পাচ্ছি? যারা নাগরিক তাদের মৌলিক অধিকার কি থাকবে। পার্ট 4-এ কি জানতে পাচ্ছি? পার্ট 4-এ জানতে পাচ্ছি যে আমাদের দেশ, তাদেরকে কিছু বলা হয়েছে যে তারা সেগুলো সেই রকম ভাবে যারা দেশ চালাবে, তারা সেই ব্যাপারগুলো, পন্থাগুলো মেনটেন করে দেশ চালানোর চেষ্টা, একটা সিকোয়েন্স মেনটেন করা হয়েছে। ঠিক সেই রকম ভালো করে আরো যদি ডিপলি সিকোয়েন্স মেনটেন করতে হয়, তাহলে কিন্তু প্রথম আর্টিকেলে আমরা কি পাচ্ছি? দেশের নাম। সংবিধান শুরু হচ্ছে তার প্রথম আর্টিকেলে কি পাচ্ছি? প্রথমেই কি দিয়ে শুরু হচ্ছে? দেশের নাম দিয়ে। ঠিক আছে, তাহলে 1 নম্বর আর্টিকেল থেকে দুটো প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে? যে আমাদের দেশের নাম আমরা কত নম্বর আর্টিকেলে পেয়ে থাকি, কত নম্বর আর্টিকেলে আমরা আমাদের দেশের নাম পেয়ে থাকি। আচ্ছা, অনলাইনে সবাই শুনতে পাচ্ছ তো ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কত নম্বর আর্টিকেল থেকে আমরা পাচ্ছি দেশের নাম? 1 নম্বর আর্টিকেল।
আচ্ছা, 1 নম্বর আর্টিকেল বা সংবিধান অনুযায়ী আমাদের দেশের মোট কতগুলি নাম আছে, এটা একটা প্রশ্ন হতে পারে। কতগুলি নাম আছে? ইন্ডিয়া অ্যান্ড ভারত, ঠিক আছে। আবার উল্টো রকম ভাবেই কিছুদিন আগে সিজিএল এসেছিল, ইন্ডিয়া বা ভারত এটা একটা দেশকেই বোঝাচ্ছে। এটা আমরা সংবিধানের কোন আর্টিকেল থেকে বুঝতে পারছি? আর্টিকেল 1 থেকেই বুঝতে পারছি, ঠিক আছে, বোঝা গেল। তো এইভাবে আমরা ব্যাপারটাকে বুঝলাম যে ইন্ডিয়া ভারত। আর একটা কি বুঝলাম, যে এটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেট, মানে অনেকগুলো রাজ্য থাকবে, এই রাজ্যগুলো একত্রিতভাবে ভারতবর্ষ বুঝবো আমরা, বোঝা গেল। কিন্তু আবার ফেডারেল স্টেট নয়। তার মানে এই ফেডারেল স্টেট আর ফেডারেল স্ট্রাকচারের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? এই স্টেটটা যদি কখনো মনে করে যে আমি ভারতবর্ষের কথা মানতে রাজি নই, ভারতবর্ষের সাথে আমার চলছে না, তাহলে সে চাইলে এটা ছেড়ে বেরিয়ে যেতে পারে। পারে কি? আমাদের দেশের ক্ষেত্রে পারে? পারে না। কোথায় হলে পারতো? ফেডারেল স্টেট যদি হতো সেক্ষেত্রে পারতো। এই জায়গাটাতে ইউএসএ, যেমন ইউএসএসআর একটা সময় ছিল, তার মূল নেতা ছিল রাশিয়া, তার সাথে আরো অনেক দেশ ছিল, কাজাকিস্তান ছিল, আবার এখনকার যে ইউক্রেনের সাথে যুদ্ধ হচ্ছে সে নিজেই ছিল। তাহলে এগুলো তো একসময় বেরিয়ে বেরিয়ে গেছে, ভেঙে ভেঙে গেছে। কিন্তু ভারতবর্ষ থেকে কেউ চাইলে এরকম আলাদা হতে পারবে না, বোঝা গেল। আমাদের ভারতবর্ষটাকে এরকম ফেডারেল স্টেট কখন বলতাম? যখন দেখতাম যে ইন্ডিয়া, সাপোজ হাইপোথেটিক্যালি বলছি, নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এরা সব মিলে একটা দেশ তৈরি করলো, বড় দেশ তৈরি। তখন এটাকে আমরা কি বলতে পারতাম? কি বলতে পারতাম? এটাকে আমরা যুক্তরাষ্ট্র বলতে পারতাম বা ফেডারেল স্টেট বলতে পারতাম, বোঝা গেল? ক্লিয়ার? কিন্তু এটাকে আমরা যুক্তরাষ্ট্র, ভারতবর্ষটাকে যেভাবে ভাগ করা হচ্ছে এটাকে আমরা যুক্তরাষ্ট্র বলতে পারবো না। তখন দেখা গেল এরকম ভাবে দেশ চলছে, এবং সাপোজ এটাকে আমরা নাম দিলাম ইউনাইটেড স্টেট অফ সাউথ এশিয়া, হাইপোথেটিক্যাল নাম আমরা দিয়ে দিলাম। তো এখন দেখা গেল কিছুদিন পরে ভুটানের মনে হলো যে না, এদের সাথে আমার থাকতে ভালো লাগছে না, তখন সেটা নির্দিষ্ট প্রসিডিওর মেনে বেরিয়ে যেতে পারতো, তাই তো? কিন্তু এক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, বিহার বা কেউ যদি মনে করে যে ভারতবর্ষের সাথে থাকতে ভালো লাগছে না, বেরিয়ে যাবে কি? যেতে পারবে কি? পারবে না, ঠিক আছে। পারতাম, আমেরিকা তো তাহলে আমেরিকাটাই থাকবে না, আলাদা আলাদা দেশ হয়ে যাবে সব। তাহলে ইউএসএ আর বলা হবে না, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর বলা হবে না। হ্যাঁ বলো তাহলে। 50টা। সে তার তুল্যমূল্য বিচার করে দেখবে, তার যদি না থাকলে লাভ বেশি হয়তো তার থাকবে না। যেমন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইংল্যান্ড বেরিয়ে গেল, সে দেখেছে থেকে আমার লাভ হচ্ছে না অ্যাকচুয়ালি, বোঝা গেল। না, যুক্তরাষ্ট্র মানে কিন্তু আমেরিকা নয়, যুক্তরাষ্ট্র একটা সিস্টেম, বোঝা গেল, সেটা একটা সিস্টেম। তাই আমেরিকার নাম যুক্তরাষ্ট্র, আমেরিকান যুক্তরাষ্ট্র, বোঝা গেল। তাহলে এটা সেই যুক্তরাষ্ট্র সিস্টেমটাকেই তো ফলো করছে। মানে যুক্তরাষ্ট্রে কি হয়, তাহলে এদের একটা গভর্নমেন্ট আছে, এদের একটা গভর্নমেন্ট আছে, প্রত্যেকের আলাদা আলাদা গভর্নমেন্ট আছে, আবার এদের সকলের উপরে একটা গভর্নমেন্ট আছে। এখানেও তাই, সকলের একটা একটা আলাদা আলাদা গভর্নমেন্ট আছে, এদের উপরে একটা গভর্নমেন্ট আছে, আছে তো আমাদের, তাই তো? তাহলে সিস্টেমটা তো সেই ওই সিস্টেমটাকে ফলো করছে। এই জন্য যুক্তরাষ্ট্রীয় সিস্টেম বা ফেডারেল সিস্টেম বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বলা হচ্ছে, বাট উই আর নট অ্যাকচুয়াল ফেডারেল। ক্লিয়ার? আচ্ছা একটু ওয়েট করো, আমি ওয়াটার বোতলটা ফেলে এসেছি।
স্যার আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? স্যার এবার শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে। আচ্ছা, আর্টিকেল 1 এর 2 নম্বর বুলেটিনে তোমরা লিখবে the states and their territories, the states and their territories shall be as specified in the first schedule of Indian Constitution. তো কি বললেন? Shall be as specified in the first schedule of Indian Constitution. অর্থাৎ এই ভারতবর্ষের মধ্যে যে রাজ্যগুলো থাকবে, যে স্টেটগুলো থাকবে, তার মানে আমরা একটু আগেই বলেছি যে এটা একটা ইউনিয়ন অফ স্টেট হবে, তাই তো? 1 নম্বর বুলেটিনে মানে অনেকগুলো স্টেট থাকছে এটার মধ্যে, এবং এই স্টেটগুলোর ক্ষেত্রফল, এই স্টেটগুলোর পরিধি, এই স্টেট কোথায় থেকে কত পর্যন্ত বিস্তৃত, তার বিশদ বিবরণ আমরা পেয়ে যাব কোথায়? 1 নম্বর স্কেডিউলে। তোমাদের স্কেডিউল পড়ানো হয়ে গেছে, তোমরা পড়েছো যে স্কেডিউল 1 এ কি আছে। কি আছে স্কেডিউল 1 এ? কি আছে স্কেডিউল 1 এ? ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি আছে, ঠিক আছে? অর্থাৎ সেখানে আছে স্টেটস অ্যান্ড ইউটি, ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে? স্কেডিউল 1 এর সাবজেক্ট তো তাই। অর্থাৎ তোমরা জানো যে স্কেডিউল মানে এমন কিছু জিনিস যেগুলোর বিশদ বিবরণ দেওয়া আছে। শিডিউল মানে এমন কিছু বিষয় বা এমন কিছু টপিক যেগুলো একটা আর্টিকেলে একেবারে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। দেখা গেল আর্টিকেল 1 লিখলাম এবং আর্টিকেল 1টা 10 পাতা হলো, কারণ সেখানে আমার যতগুলো রাজ্য আছে, যতগুলো ইউটি আছে, তার বিশদ বিবরণ আছে। এমনটা তো সম্ভব নয়, তাই তো? বা এটা দেখতে দৃষ্টিকটু লাগে। সেই জন্যই আমরা বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা তালিকা তৈরি করে একটা স্কেডিউল করে রেখেছি। বোঝা গেল? তাই প্রথম স্কেডিউলেই আমাদের আছে স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে? এবং 1 নম্বর আর্টিকেলের 2 নম্বর বুলেটিনে এটাই বলা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের স্টেটগুলো বা রাজ্যগুলো তাদের কতটা বিস্তার থাকবে, তাদের কতটা অঞ্চল জুড়ে তারা থাকবে, সেগুলো আমরা জানতে পারবো কোথা থেকে? কোথা থেকে জানতে পারবো? সেই স্কেডিউল 1 এ জানতে পারবো, সেটা আর্টিকেল 1 এর 2 নম্বর বুলেটিনে বলা হচ্ছে। বোঝা গেছে? এই অনলাইনের লোকজন বোঝা গেছে? স্যার হ্যাঁ বলো। স্যার আমার তো আজ ফার্স্ট ক্লাস, আগের তো নোটস গুলো নেই, তাই আমি একটু বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, ফার্স্ট ক্লাস বলে বুঝতে প্রবলেম হচ্ছে। কি করা যেতে পারে সেক্ষেত্রে? এখন তোমার তো পার্ট স্কেডিউল, স্যারকে বলবে, স্যার পার্ট বা স্কেডিউল এর ডিটেলসের যে অনলাইন রেকর্ডিং ক্লাসগুলো আছে সেগুলো স্যার পাঠিয়ে দেবে লিংক, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? নতুবা ওই পার্ট স্কেডিউল এগুলো এখন তোমাকে বোঝাতে গেলে ওটাতেই একটা ক্লাস বেরিয়ে যাবে, কি তাই না? ঠিক আছে স্যার। আর তুমিও প্রথম নাকি? আচ্ছা, একটু ছোট্ট করে বলে রাখি, ভারতবর্ষের কনস্টিটিউশনে বিভিন্ন আর্টিকেলস আছে। আর্টিকেলস মানে যেগুলো এক একটা আইন বা এক একটা নিয়ম, 1 2 3 4 5 6 এরকম বিভিন্ন আর্টিকেল আছে, প্রচুর আর্টিকেল আছে এরকম। মানে আর্টিকেল নাম্বার দিয়ে যদি ধরি তাহলে সেই 395 অবধি আছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল যদি দেখি মাঝে আরো যুক্ত হচ্ছে, এরকম প্রায় 460-এর কাছাকাছি আছে। এখন এই আর্টিকেলগুলো আবার এক একটা পার্টে বিভক্ত। কোনো আর্টিকেল এইভাবে আমি হাইপোথেটিক্যালি এটা দিয়ে বোঝাচ্ছি আর কি, কেন পার্টে বিভক্ত করা হয়েছে।
কারণ এই 1 2 3 সাপোজ এই তিনটে থেকে একই রকম জিনিসপত্র আমরা জানতে পারছি। বোঝা গেল? সাপোজ এটা যদি গ্রাস রুটের কনস্টিটিউশন হয় তাহলে 1 2 3 থেকে সাপোজ আমরা জানতে পারছি যে এখানে এডুকেশনের ধরন, ঠিক আছে, তার মধ্যে ডিটেলস আছে, একে কি বলছে, দুয়ে কি বলছে, তিনে কি বলছে। 4 5 থেকে আমরা সাপোজ এখানে দেখতে পাচ্ছি যে ক্লাস টাইমিং, বা 6 7 8 9 দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ডিটেলস অফ সিলেবাস, ঠিক আছে। তো এইরকম ভাবে যেহেতু যে আর্টিকেলগুলো একই রকম চরিত্রের বা একই রকম ক্যারেক্টারিস্টিকের আর্টিকেলগুলোকে, একই রকম ক্যারেক্টারিস্টিক যে আর্টিকেলগুলো সেগুলো দিয়ে একত্রিত করে করে পরপর আমরা এক একটা পার্ট বানাচ্ছি। তাহলে এইটা, এই যে এডুকেশনাল ডিটেলস, এটাকে আমরা বলবো পার্ট 1, এটাকে বলবো পার্ট 2, এটাকে বলবো পার্ট 3, ঠিক আছে। এবার দেখো মজার বিষয়, আর্টিকেলগুলো ইংলিশ 1 2 3 4 লেখা, তাই এই আর্টিকেলগুলো যে পার্টের আন্ডারে সেগুলোকে আমরা না, মানে কনস্টিটিউশন যারা মেকার্স তারা এগুলোকে রোমানে লিখেছে, ঠিক আছে, বোঝা গেল। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো এই পার্টের মধ্যে বা আর্টিকেলের মধ্যে লেখা সম্ভব না। আর্টিকেল, মোস্ট অফ দ্য আর্টিকেলস টু দ্য পয়েন্ট হয়, যে আমার এই নিয়ম আছে এখানে থাকবে। সাপোজ ভাবো যে গ্রাসরুটে এরকম কিছু আছে যে সেখানে বলা হয়েছে যে সারা বছরের আমাদের ইনস্টিটিউশনের একটা ক্যালেন্ডার, ইনস্টিটিউশনাল ক্যালেন্ডার, যেখানে বলা থাকবে যে কোন ডেটে কি হবে, একেবারে সারা বছরের রুটিন আছে। যদি কোনোদিন আমরা শীতকালে পিকনিক করতে যাই সেটাও বলা আছে, যদি কখনো আমরা অন্য কোনো কাজকর্ম করি, ওয়ার্কশপ করি, সেটার কথাও বলা আছে। এরকম যদি একটা বড় সড়ো এডুকেশনাল ক্যালেন্ডার গ্রাসরুট তৈরি করে, সেটা একটা আর্টিকেলের মধ্যে লিখে ফেলা সম্ভব নয়। তাহলে সেখানে 365টা দিন দিয়ে তো আমাকে লিখতে হবে। ক্যালেন্ডার মানে ডিজিটাল ক্যালেন্ডার নয় যে ছবিটা দিয়ে ওখানে আর্টিকেল 6 বলে ডিজিটাল ক্যালেন্ডার একটা ছবি দিয়ে দিলাম, এমনটা তো নয়, লিখতে হবে। তাহলে 365খানা পয়েন্ট, সেটা একটা বিশাল বড় ব্যাপার হবে। তো সেটার জন্য আমরা কি করলাম, একটা স্কেডিউল তৈরি করলাম, যে স্কেডিউল 1। এই স্কেডিউল 1-এ আমরা কি লিখলাম, যে একাডেমিক ক্যালেন্ডার, ঠিক আছে। এবার তার মধ্যে জানুয়ারি 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ কোন তারিখে কি কি আমাদের প্রোগ্রাম থাকছে সব ডিটেলস লেখা থাকছে সেখানে, বোঝা গেল। তার মানে স্কেডিউল আমরা সেই অর্থে ব্যবহার করি, সেই জন্যই ব্যবহার করি যেখানে আমাদের ডিটেলস পাবো, তালিকা বা বড় সড়ো কিছু বিশদ বিবরণ, ঠিক আছে, সেগুলো আমরা পাচ্ছি এই স্কেডিউল থেকে। তাহলে পার্ট স্কেডিউলের ব্যাপারটা আশা করছি কিছুটা বুঝেছো। এবং এই যে পার্টগুলোর মধ্যে দেখো আর্টিকেল আছে। আমরা এখানে বলতে পারি যে 1 নম্বর পার্টে কটা আর্টিকেল আছে, 3টে। 1 নম্বর পার্টের আর্টিকেল কি আছে, 1 2 3 বা 1 থেকে 3। বা এটা বলতে পারি যে 7 নম্বর আর্টিকেলটা কত নম্বর পার্টের মধ্যে আছে, তুমি বলতে পারো 7 নম্বর আর্টিকেলটা 3 নম্বর পার্টের মধ্যে আছে। স্কেডিউলে আবার আর্টিকেল নেই, যেহেতু বিবরণ, তাই আর্টিকেল নেই। তাহলে স্কেডিউলের মধ্যে ডাইরেক্ট দেখো সাবজেক্ট আছে। পার্টের মধ্যে কি পাবো, পার্টের মধ্যে পার্ট নাম্বার পাবো, যেমন পার্ট 1। তারপরে একটা আর্টিকেল পাবো 1 থেকে 3। তারপরে কি পাবো, এই পার্ট 1-এর সাবজেক্ট পাবো এডুকেশনাল ডিটেলস। কিন্তু স্কেডিউলের মধ্যে শুধু স্কেডিউল নাম্বার আর সাবজেক্ট, আর্টিকেলটা থাকবে না। সেই কারণেই থাকবে না, কারণ এটা তো ডিটেলস বলা হচ্ছে, বিবরণ বলা হচ্ছে কোনো কিছু একটা নির্দিষ্ট বিষয়। আশা করছি ছোট করে বোঝা গেছিল। কে প্রশ্নটা করেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার এটাকে আরো ইলাবোরেটলি বুঝতে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে কতগুলো পার্ট আছে, কতগুলো স্কেডিউল আছে, এগুলো আলাদাভাবে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে। এখন এই ক্লাসে যদি এবার পিছনে ফিরে যাই তাহলে সমস্যা হয়ে যাবে, তাই এটা ছোট্ট করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 1 নম্বর আর্টিকেলের 3 নম্বর বুলেটিন লেখো, the territory of India shall be comprised, COMPRISED, the territory of India shall be comprised, ঠিক আছে। অর্থাৎ ভারতবর্ষের যে টেরিটরি, ভারতবর্ষের যে ক্ষেত্র, সেটার গঠন কাজ চলতে থাকবে বা হবে, গঠন আরো হবে। সাপোজ এটা ইন্ডিয়া, ঠিক আছে, আমি তো জিওগ্রাফি স্যার শঙ্কর স্যারের মতো ভালো ম্যাপ আঁকতে পারবো না,
তার জন্য বুঝে নিলাম এটাই ইন্ডিয়া। তো এই সংবিধান লেখা হয়েছে কোন সময় থেকে কোন সময়, কে বলতে পারবে সংবিধান লেখার কালটা কত? অনলাইন থেকে কেউ হয়ে গেছে তো এগুলো তোমাদের? সংবিধান লেখা হয়েছে, ভারতবর্ষের সংবিধান লেখার সময়কাল 56। কি কেউ বলতে পারবে না কোন সময়? এই ফোন রাখো, ফোন রাখো, এই যে কিসের? ও আচ্ছা, আমি ভাবলাম গুগল সার্চ করছো হয়তো এখন, যে স্যার কোশ্চেন করেছে গুগল দিয়ে সার্চ করে দেখি। ঠিক আছে, এটা হচ্ছে ডিসেম্বর 1946। এখান থেকে শুরু হয়েছিল সংবিধান লেখার কাজ, শেষ হয়েছিল কবে? নভেম্বর 1949, তাই তো? টোটাল টাইম কত লেগেছিল? কত লেগেছিল? কত লেগেছিল টোটাল টাইম? লেখানো হয়নি। 2 বছর 11 মাস 17/18 ডেজ। পরীক্ষাতে আসে এগুলো, ঠিক আছে? তাহলে এই যে সময়কালের মধ্যে সংবিধানটি লেখা হলো, এই সময়কালের মধ্যে সংবিধানটি লেখা হলো, এবং সংবিধান যারা লিখলেন তারা নিশ্চয়ই এতটাও বোকা নয় যে তারা এটা মনে করবে বা সংবিধানে এটা লিখে রেখে যাবে 1 নম্বর স্কেডিউলে বা 1 নম্বর পার্টে বা 1 নম্বর আর্টিকেলের মধ্যেও, যে আমাদের এই সময়ে যখন সংবিধান গ্রহণ করা হচ্ছে, সংবিধানের গ্রহণের তারিখটা আবার আলাদা। সংবিধান সারা দেশের জন্য গ্রহণ করা হচ্ছে 26 জানুয়ারি 1950। যে সময় সংবিধান গ্রহণ করা হচ্ছে সেই সময়ে যে ভারতবর্ষের ম্যাপ দেখতে পাচ্ছে সেটাই ভারতের ম্যাপ। এটা যদি তারা বলে যেত তাহলে সমস্যায় পড়তাম। কি সমস্যায় পড়তাম? সাপোজ হাইপোথেটিক্যালি বলছি, কিছুদিন পরে বাংলাদেশকে আমরা আমাদের মধ্যে যুক্ত করে নিলাম, তাহলে তার করতে পারবো না। সাপোজ আন্দামানের পাশে আরো কিছু দ্বীপপুঞ্জ তৈরি হয়েছে, সেগুলো ভারতবর্ষের টেরিটরির মধ্যে, ভারতবর্ষ এটাকে যুক্ত করতে চায়, তাহলে তো সেটা করতে পারবে না, তাই তো? তাহলে এই কম্প্রাইজ বলে রেখেছে, অর্থাৎ বলছে যে ভারতবর্ষের গঠন কাজ চলতে থাকবে। তার মানে এই দিন যে ভারতবর্ষ দেখছি এটাই শেষ ভারতবর্ষ, 500 বছর পরে এই ভারতবর্ষই থাকবে এমনটা নাও হতে পারে, গঠন কাজ চলতে থাকতে হবে। ঠিক আছে, হতে পারে ভবিষ্যতে আরো অন্য কোনো টেরিটরি যুক্ত হতে পারে। যুক্ত হয়েছে তো, কি কি টেরিটরি যুক্ত হয়েছে ভারতের সাথে? সিকিম যুক্ত হয়েছে, তাই তো, স্বাধীনতার পরে। তারপরে গোয়া যুক্ত হয়েছে, গোয়া তো আমাদের সাথে ছিল না, পর্তুগিজ শাসন ছিল। তারপরে ভাবো যেখানে আমরা লাইটিং দেখতে যাই, কোথায়? চন্দননগর, চন্দননগর যুক্ত হয়েছে, তাই তো? যদি এই 3 নম্বর বুলেটিনটা বলা না থাকতো যে এর গঠন কাজ চলতে থাকবে, তাহলে এটা যুক্ত করা যেত? যেত না, কারণ আমরা ভারতবর্ষে যাই করি না কেন সেগুলো সংবিধানে বলা আছে, তাই আমাদের এগুলো করা যেতে পারে। আমরা কালকে মনে করলে, আমরা হয়তো কালকে মনে করলাম যে ভাই ভারতবর্ষের কোনো একটা নির্দিষ্ট জায়গা আছে, আমি আবারও বলছি, হাইপোথেটিক্যালি বলছি, এগুলোকে কেউ আবার শুনে রাগ করবে না, যে একটা নির্দিষ্ট জায়গা আছে, সাপোজ এটা কলকাতা, যে কলকাতার ছেলেপুলেরা ভালো নয়, খুব বদমাইশ, লেখাপড়া করে না, ভাই এদেরকে নিয়ে বাংলাদেশে দিয়ে দে, তবেই মজা বুঝবে। ঠিক আছে, তো এটা কি ভারতবর্ষ করতে পারবে? পারবে কি? কেন পারবে না? কারণ সংবিধানে এমন কিছু বলা নেই যে আমার দেশের টেরিটরি আমি অন্য কাউকে দিয়ে দেব। উল্টোটা বলা আছে যে গঠন কাজ চলতে থাকবে, বাইরে থেকে টেরিটরি যুক্ত হয়ে গঠন কাজ চলতে হতেই পারে, তাই তো? বোঝা যাচ্ছে? অনলাইন গুলো বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন ক্যান অ্যাড মানে এটা নয় যে আমরা বলপূর্বক কেন এরকম বলা হয়েছে, যে ব্যাটনটা তুলে দিয়েছি ভাই এবার তুমি আলেকজান্ডারের মতো সারা পৃথিবী জয় করো, এমনটা নয়। ঠিক আছে, যদি প্রয়োজন হয়, যদি দরকার হয়, তাহলে আমাদের এর গঠন কাজ চলে, এটাকে আরো বড় হলেও হতে পারে, বা ম্যাপ ভিন্ন রকম হতে পারে ইন ফিউচার। ক্লিয়ার? বোঝা গেল? মনে নেই কি উদাহরণ দিয়েছিলাম? মনে থাকে তখন?
হ্যাঁ বলেছিলাম যে এমনটা নয় যে ওই ম্যাপটা 1950-এ যেটা দেখতে পাচ্ছি সেটাই 500 বছর থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। তাহলে বোঝা গেছে। পরের আর্টিকেল লিখবো আমরা, আর্টিকেল 2। যতটুকু পড়ানো হলো বোঝা গেছে? প্রত্যেকটা জিনিস বোঝা গেছে? ভালো লাগছে পড়ে? মানে নতুন কিছু জানতে পারছো, শিখতে পারছো মনে হচ্ছে? গুড। আচ্ছা, আর্টিকেল 2 তে কি বলছে? আর্টিকেল 2 তে বলা হচ্ছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস। Establishment of new state। না নেই। আচ্ছা, অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট বলতে কি বোঝাচ্ছে বলে তোমাদের মনে হয়? না না, ব্যাপারটা ঠিক এমনটা নয়। ব্যাপারটা হচ্ছে, মনে করো অ্যাডমিশন মানে কি? অ্যাডমিশন মানে যখন তোমরা এখানে ছিলে না, অ্যাডমিশন নিয়েছো, তাই তো? সাপোজ আজকে এই তোমরা যে ব্যাচটা আছো, ব্যাচটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, যে পৃথক পৃথক সময় ক্লাস করানো হবে, অফলাইনটাকে আলাদা করে করানো হবে, অনলাইনটাকে আলাদা করে করানো হবে। বোঝা গেল? এবং সেটাকে দুটো, কত নম্বর ব্যাচ এটা? ব্যাচ 12। এবং সেটাকে দুটো করে দিলাম, যে একটা অনলাইনটাকে করে দিলাম 12A, আর এটা 12 থাকলো। তাহলে 12A তে যারা থাকলো তাদের কি বলতে পারি? তারা নতুন অ্যাডমিশন নিল বা নতুন এস্টাবলিশ হলো? না। এস্টাবলিশমেন্ট মানে মনে রাখবে যেটা ছিল না প্রথমবার হলো, দ্যাট ইজ কল এস্টাবলিশমেন্ট, তাই তো? অ্যাডমিশন মানে যখন তোমরা গ্রাসরুট এডুকেশনের সাথে যুক্ত ছিলে না, প্রথমবারের জন্য যুক্ত হলে, তখন অ্যাডমিশন। তাহলে এটাকে কি বলতে পারি? 12 যে আলাদা করা হলো, এটাকে কি বলতে পারি? ফরমেশন। যে ফরমেশন অফ নিউ ব্যাচ, এটা অ্যাডমিশন অফ নিউ ব্যাচ বলতে পারি না, তাই তো? তার মানে যখন আমরা একটা রাজ্যকে ভেঙে দুটো রাজ্য করব, যেমন বিহার ভেঙে ঝাড়খণ্ড, যেমন মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, তাই তো? যেমন অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড, এগুলোকে আমরা কি বলতে পারি? নট এস্টাবলিশড। ফরমেশন, ফরমেশন অফ নিউ স্টেটস। অ্যাডমিশন কাকে বলবো? যেমন গোয়া কখনোই ভারতের রাজ্য ছিল না, কিন্তু ভারতের রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করলো, তখন বলবো এটা অ্যাডমিশন। ঠিক আছে? সেটা অ্যাডমিশন। যেমন সিকিম, সিকিম ছিল না, চায়না যুদ্ধের পরে 62-র পরে সিকিম ভারতের সাথে যুক্ত হয়েছে এবং তারও পরে অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমরা ইনফোর্স নিয়েছি গোয়াকে। ভারতবর্ষ তার কোনো টেরিটরিকে কাউকে অ্যাটাক করে জোর করে আক্রমণ করে নেয়নি। ঠিক আছে, যে কারুর জায়গা কালকে চট্টগ্রামটাকে মেরে নিয়ে নিলাম। ঠিক আছে, বোঝা গেল? যারা রুলার তারা সরে গেছে, তারা চলে গেছে, তাই এসছে। এবং প্রত্যেকটা দেশ ওনস টু দেয়ার সিটিজেন, যারা সেখানকার সিটিজেন, যারা সেখানকার নাগরিক, যারা সেখানকার রেসিডেন্ট, তারা কি করেছে? তারা এই দেশের সাথে থাকার জন্য সম্মতি জানিয়েছে ভোটিং প্রসেসের মাধ্যমে বা অন্যান্য ভাবে, তাই সেটা যুক্ত হয়েছে। বোঝা গেল?
তার মানে অ্যাডমিশন বা এস্টাবলিশমেন্ট মানে যদি আমি এটা বুঝি যে বলপূর্বক যেগুলো নিয়েছি, একেবারেই ভুল। অ্যাডমিশন মানে বলপূর্বক নয়, এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট মানে বলপূর্বক নয়। যার জন্যই একটু আগে বললাম যে আলেকজান্ডারের মতো তোমাকে কেউ হাতে ব্যাটন তুলে দিয়ে বলেনি যে ভাই চলো তুমি এবার সারা দেশ জয় করো, বিশ্ব জয় করো। বোঝা গেল? আচ্ছা, তো তাহলে আর্টিকেল 2টা আমরা কি বুঝতে পারলাম কি বলতে চাইছে? ঠিক আছে, নিচে আমরা একটি এক্সাম্পল লিখে নিই। ইন ফিউচার যখন 6 মাস পরে খাতাটা খুলবো তখন তো ভুলে যেতে পারি, তাই তো? লোকে এক্সাম্পল সিকিম, গোয়া এটসেট্রা। এটসেট্রা। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পরে নেক্সট আর্টিকেল 3। লেখো, ফরমেশন অফ নিউ স্টেট, ফরমেশন অফ নিউ স্টেট, alteration of areas oblique boundaries, state, alteration of areas oblique boundaries। স্যার এরিয়াজ এর পর কি বললেন? এরিয়া কমা দিয়ে লেখো বাউন্ডারিজ। ফরমেশন অফ নিউ স্টেটস, কমা, অল্টারেশন অফ এরিয়াজ অর বাউন্ডারিজ, এরিয়ার পরে বললাম বাউন্ডারি। ঠিক আছে? অ্যান্ড চেঞ্জ দ্য নেম অফ এক্সিস্টিং স্টেটস, and change the name of existing state। এক্সিস্টিং স্টেট হলো, অর্থাৎ ফরমেশন অফ নিউ স্টেট মানে তোমরা বুঝে গেছো যে একটা স্টেট, একটা রাজ্য, যেটাকে ভেঙে দুটো করা হচ্ছে। যেমন এটা পুরোটা ছিল বিহার, তাই তো? তো এটাকে ভেঙে যদি আমি দুটো করি তাহলে মাঝখান থেকে এটা দুটো হয়ে গেল। হওয়ার পর উপরেরটা হয়ে যাচ্ছে বিহার আর নিচেরটা হয়ে যাচ্ছে ঝাড়খণ্ড, তাই তো? তো এটাকে বলছি ফরমেশন অফ নিউ স্টেট। লেটেস্ট ফরমেশন কি হচ্ছে তাহলে? তেলেঙ্গানা। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা করা হয়েছে। বোঝা গেল? আচ্ছা, এছাড়াও তার সাথে কি বললাম, অল্টারেশন অফ এরিয়াজ অর বাউন্ডারি। তোমরা দেখবে যে পুরুলিয়া, ইন্ডিয়াতে ভারতবর্ষের না, ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাপটা, সেখানে দেখবে যে পুরুলিয়াটা একটু এরকম হয়ে আছে না পাশের দিকে, তাই তো? পুরুলিয়া কিন্তু একটা সময় বিহারের অংশ, তখন ঝাড়খণ্ড হয়নি আলাদা করে, ঠিক আছে? বিহারের অংশ ছিল, এটা বিহারের মানভূম ডিস্ট্রিক্ট ছিল। এবং এখানকার জলবায়ু, মৃত্তিকা এটসেট্রা বিহারের ওই অঞ্চলের আশেপাশের অঞ্চলগুলোর মতো হলেও এই এলাকাতে বাংলা ভাষাভাষীর মানুষের আধিক্য ছিল। বোঝা গেল? তাই যখন রাজ্যগুলো তৈরি হয়েছিল তখন কিন্তু পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছিল না, এবং ওরা আন্দোলন করে যে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রাখতে হবে, কারণ আমরা এখানে বাঙালি অধ্যুষিত একটা অঞ্চল। ঠিক আছে? তাই পরে 1956-এ এই পুরুলিয়ায় মানভূম যে ডিস্ট্রিক্টটাকে, সেটাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যুক্ত করানো হলো। তার জন্য এই বাউন্ডারি অল্টারেশন করা হয়েছিল।
এমন আরো অনেক উদাহরণ আছে, হয়েছিল তো। বা এরিয়াটাকে চেঞ্জ করা হয়েছিল নিজেদের মধ্যে, রাজ্যগুলোর মধ্যে, এই বাউন্ডারিটাকে ওর মধ্যে অ্যাড করা হয়েছিল। এই জন্যই বলছে অল্টারেশন অফ বাউন্ডারিজ অর এরিয়াস, বা এরিয়াস অর বাউন্ডারি। তাহলে অল্টারেশন অফ বাউন্ডারি বা এরিয়া বোঝা গেল। এরপরে বলছে স্টেটগুলো বা এক্সিস্টিং যে রাজ্যগুলো আছে তার নামের পরিবর্তন। যেমন নাম ছিল উড়িষ্যার ওড়িশা, এটা থেকে চেঞ্জ হয়ে কি হয়েছে, ওডিশা হয়েছে, তাই তো। যেমন নাম ছিল ম্যাড্রাস, চেঞ্জ হয়ে কি হয়েছে, তামিলনাড়ু। ঠিক আছে, এরকম নামের যে পরিবর্তন, সেই নামের পরিবর্তনগুলোও কিন্তু, রাজ্যের নামের পরিবর্তনগুলোও কিন্তু 3 নম্বর আর্টিকেল অনুযায়ী হবে। 3 নম্বর আর্টিকেল অনুযায়ী আমরা কি পাচ্ছি, যে রাজ্য ফরমেশন হবে, রাজ্যের বাউন্ডারি অল্টারেশন করা যেতে পারে অন্য কোনো এলাকার সাথে রাজ্যগুলোর মধ্যে, আর রাজ্যের নাম পরিবর্তন করা যেতে পারে। কিন্তু কে করতে পারে এগুলো, করবে কে, করা তো যেতে পারে, বলবে করবেটা কে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রাষ্ট্রপতি, কে করবে, পার্লামেন্ট। ঠিক আছে, তাই নিচে একটা অ্যারো দিয়ে নিচে লিখে রাখবে পার্লামেন্ট মে বাই ল, মে বাই ল, অর্থাৎ পার্লামেন্ট আইন করে এগুলো করতে পারে। পার্লামেন্ট তো একটা লেজিসলেটিভ বডি, ভারতবর্ষের হাইয়েস্ট লেজিসলেটিভ বডি হচ্ছে পার্লামেন্ট, সে আইন করে এটা করতে পারে। তাহলে আমি এখানে 3টে কোশ্চেন করব। কি কোশ্চেন, যে একটা রাজ্যকে ভেঙে যদি আর একটা রাজ্য করা হয়, যেমন পশ্চিমবঙ্গে যে নর্থ এরিয়া আছে, দার্জিলিং, এই সমস্ত জায়গা, এটাকে আলাদা করে কি ল্যান্ড করবে বলছিল, গোর্খাল্যান্ড। গোর্খাল্যান্ড করার দাবি অনেকদিন চলছে ওই এলাকার মানুষদের মধ্যে, তাই তো। যদি কখনো আলাদা করে চেঞ্জ হয়, ওটা গোর্খাল্যান্ড হয়, তাহলে কত নম্বর আর্টিকেল অনুযায়ী হবে, 3। ঠিক আছে, আচ্ছা, যদি অল্টারেশন করা হয়, বাউন্ডারি অল্টারেশন করা হয় অন্য কোনো রাজ্যের সাথে, তাহলে সেটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী হবে, 3। যদি পশ্চিমবঙ্গের নামটা চেঞ্জ করে বেঙ্গল করা হবে বলা হয়েছিল না, মনে আছে কারো, ওয়েস্ট বেঙ্গলটাকে নাম পরিবর্তন করে বেঙ্গল করা হবে, এবং এই বিল ওয়েস্ট বেঙ্গলের যে লেজিসলেচার, স্টেট লেজিসলেচার, সেখান থেকে পাশ হয়ে গেছিল, পাশ হয়ে পার্লামেন্টে গেছিল। পার্লামেন্ট কিন্তু তখন ওই বিলটাকে আটকে দেয় এবং বলে যে না, এই মুহূর্তে আমরা এটা চাইছি না। ঠিক আছে, বেঙ্গল বা বাংলা। ঠিক আছে, পার্লামেন্ট বলল এটা আমরা চাইছি না, কারণ নাম সে নিজে থেকে পরিবর্তন করতে পারবে না, পার্লামেন্ট থেকে পাস করালে, পার্লামেন্ট আইন করে তবে করতে পারবে। বোঝা গেল, মাথায় রাখবে। এবং তার সাথে আরো একটা জিনিস মাথায় রাখবে, এখানে আর্টিকেল 3-এর শেষে স্টার দিয়ে লিখে নাও, আর্টিকেল 3 যেখানে শেষ হচ্ছে তারপরে স্টার দিয়ে লেখো যে বেরুবাড়ি কেস, বেরুবাড়ি কেস is related to this article. বেরুবাড়ি কেস is related to this article, অর্থাৎ বেরুবাড়ি কেস এই আর্টিকেলের সাথে রিলেটেড বা সম্পর্কযুক্ত। বেরুবাড়ি কেস is related to this article. স্যার এটা বাংলাদেশে ছিল। হ্যাঁ, বলছি আমি।
ছেড়ে দেয়, কারণ এত এত ঠিক আছে, তোমার লজিক ঠিক আছে, কিন্তু আইনত কে করতে পারে সেটা? তখন বলেছিল অ্যাকচুয়ালি একটা ভুল হয়েছিল যে দুটো নাম করতে চেয়েছিল, বেঙ্গল বাংলা দুটো নাম করতে চেয়েছিল। আর সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল রাজনাথ সিং, তিনি বলেছিলেন যে যেহেতু পাশে বাংলাদেশ আছে তাই আলাদা করে বাংলা রাজ্য আমরা রাখতে চাইছি না। ঠিক আছে, এবং সেটাই যে মানে যুক্তিযুক্ত একটা কথা বলেছিল তাও বলছি না। ঠিক আছে, হতেই পারে বাংলা রাজ্য আছে বলে বাংলাদেশ থাকবে না আমাদের। ঠিক আছে, হ্যাঁ, এবারে কলকাতা আর ক্যালকাটা, তাহলে এই নামটা কে চেঞ্জ করলো? কলকাতা, ক্যালকাটা থেকে কলকাতা কে করলো? ক্যালকাটা থেকে কলকাতা ব্রিটিশ করলো? ব্রিটিশদের সময় তো ক্যালকাটা ছিল, কলকাতা তো বাংলা নাম। না, পার্লামেন্ট করেনি, ওটা রাজ্য করতে পারে। বোঝা গেল? যদি ব্যাপারটা একটু বোঝো, এই অনলাইন গুলো শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার পাচ্ছি। যদি ব্যাপারটা যদি বোঝো যে সাপোজ এটা হচ্ছে আমাদের দেশ, এখন এই দেশের মধ্যে এটা একটা রাজ্য, এই রাজ্যের মধ্যে এটা একটা জায়গা, একটা নির্দিষ্ট প্লেস। তাহলে এই রাজ্যের নাম যদি পরিবর্তন করতে হয়, রাজ্যের নাম যদি পরিবর্তন করতে হয় তাহলে কে করবে? পার্লামেন্ট করবে। কিন্তু রাজ্যের মধ্যে কোনো একটা জায়গা, রাজ্যের মধ্যের যে কোনো জায়গার নাম যদি পরিবর্তন করতে হয় সেটা কিন্তু রাজ্য নিজে করে দিতে পারে স্টেট লেজিসলেচার থেকে। সিম্পলি ভেবে রাখবে, আমার নাম কে দিয়েছে? বাবা, তাই তো? আমার সন্তানের নাম কে দেবে? আমি, তাই না? তাহলে এর বড় কে? দেশ। তাই দেশের আইনসভা পার্লামেন্ট এর নাম পরিবর্তন করতে পারে। আর এর মধ্যেকার কোনো জায়গা বা কোনো সিটি বা কোনো শহর, তার নাম পরিবর্তন, এর বাবা এ স্টেট, সে নাম পরিবর্তন করতে পারে। স্টেট তার নিজের মধ্যেকার জায়গা, যেমন এলাহাবাদকে নাম পরিবর্তন করে কি রাখা হলো? প্রয়াগরাজ, তাই তো? কে করলো? পার্লামেন্ট করলো? ইউপি স্টেট তার লেজিসলেচার থেকে পাস করিয়ে করলো। হ্যাঁ বলো। হ্যাঁ, কোথায় পুরোনো বিজনেসে কোথায় ক্যালকাটা চলে? না, কিছু কি দেখো, জায়গার নাম পরিবর্তন হয়েছে, বোর্ডটা হয়তো চেঞ্জ হয়নি, কিন্তু না, ক্যালকাটা অ্যাড্রেসে আমরা ক্যালকাটা লিখতে পারি না। না, কেউ ইউজ করে না ক্যালকাটা। কেন ক্যালকাটা ইউজ করবে? কেন ক্যালকাটা ইউজ করবে না? মুখের ভাষাতেও থাকা উচিত নয়। এবারে কোথায় কোথায় আছে বলছি, যেমন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তাই তো? এটাকে কি ইউনিভার্সিটি অফ কলকাতা বলতে পারবো না? জায়গার নাম পরিবর্তন হয়েছে বলে আমার নাম পরিবর্তন হয়ে যাবে না। বোঝা গেল? সাপোজ খুব একটা মজার হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, আমার বাবা এই রাজ্যটাকে খুব ভালোবাসতো তাই আমার নাম দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল, তাই তো? তাহলে আমার নাম কি? এখন কোন স্যার ক্লাস নিচ্ছে? ওয়েস্ট বেঙ্গল স্যার ক্লাস নিচ্ছে। কিছুদিন পরে ওয়েস্ট বেঙ্গলের নাম চেঞ্জ হয়ে বাংলা হয়ে গেল, তারপরে কি আমি সিগনেচার করবো বাংলা লিখবো নাকি? ওটা তো আমার নাম, জায়গার নাম পরিবর্তন হয়েছে বলে আমার নাম পরিবর্তন কেন হবে? তাই ক্যালকাটা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তার নাম পরিবর্তন হয়নি। যেমন পশ্চিমবঙ্গের হাইকোর্টের নাম কি? ক্যালকাটা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট নয়। ঠিক আছে, ক্যালকাটা হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্টই থাকবে, কারণ হাইকোর্টের নাম পরিবর্তন হয়নি, জায়গাটার নাম পরিবর্তন হয়েছে।
ঠিক আছে, ক্যালকাটা হাইকোর্টের অ্যাড্রেসে যেটাকে লেখা হতো আগে ক্যালকাটা 700001, সেটাকে এখন লেখা হবে কলকাতা 7,01,000। বোঝা গেল? জায়গার নাম পরিবর্তন হয়েছে, কিন্তু নামের নাম কি করে পরিবর্তন হবে জায়গার সাথে সাথে? বোঝা গেল? বলো, কারোর কোনো কোশ্চেন? অনলাইনদের কি কোশ্চেন করা বারণ নাকি? অনলাইনরা নিশ্চয়ই শুনতে পাচ্ছে, কিন্তু ওদের কোনো না প্রশ্ন স্যার, নেই। একদমই না। হ্যাঁ বলো। আচ্ছা নেক্সট, অনলাইনটা সব বোঝা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা পরের আর্টিকেল, আর্টিকেল 4। একদম সুন্দর, যখন পলিটি সাবজেক্টটাই এমন না, যখনই পড়বে এটাকে একদম নিজের বাস্তবের সাথে রিলেট করে করে পড়বে, ঠিক আছে? তবেই ব্যাপারটা মনে থাকবে, নতুবা মনে থাকবে না। এটাকে একটা আলাদা সাবজেক্ট মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, অঙ্কের সূত্র তাই এত বাই এত ইন্টু 100, যাই পড়বে ওটা দিয়ে গুণ করে দেবো, এরকম ভাবে পড়বে না। এটা পলিটি একটা তোমাদের মাথায় বোঝা হওয়ার মতো সাবজেক্ট নয়। এটা হচ্ছে আমাদের চারিপাশে, আমাদের চতুর্পাশে যে জিনিসগুলো ঘটছে সেগুলোকে নিজের মধ্যে আয়ত্ত করার মতো একটা সাবজেক্ট হচ্ছে এটা। এটা দিয়ে তুমি একটা বেটার হিউম্যান হবে, সব সাবজেক্ট দিয়েই বেটার হিউম্যান হবে। এটা দিয়ে তুমি একটা বেটার সিটিজেন হবে। এটা দিয়ে তুমি তোমার দেশের বেটার পলিটিক্সকে বুঝবে, তাই তো? আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি গেল, যোগ্য প্রার্থীরা বসে বসে কাঁদছে যে আমরা প্রচুর যোগ্য ছিল, সবাই অযোগ্য তা বলতে পারি না তো, ঠিক আছে? তারা কাঁদছে যে তাদের চাকরি চলে গেছে। কেউ কেউ বলছে যে আমার মেয়ে আছে, বউ আছে, আমি তো চুরি করিনি, আমারটা গেল কেন? ঠিক আছে, পলিটি অ্যান্ড পলিটিক্স, এই দুটো জিনিস মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ। এটা আমরা বুঝি না। সুশীল সমাজ বা আমাদের সুন্দর নাগরিকদের মধ্যে পলিটিক্যাল ব্যক্তিরা বা নোংরা পলিটিক্যাল ব্যক্তিরাই এই ধারণা ঢুকিয়ে দিয়েছে যে পলিটিক্স একটা বাজে জিনিস, তুমি ওর থেকে দূরে থাকো, ওটা নিয়ে তুমি ভেবো না, তুমি নিজেকে নিয়ে ভাবো। পলিটিক্স নিয়ে ভাবতে গেলে বাজে ছেলে তৈরি হয়, তুমি তো ভালো ছেলে হবে, সুবোধ বালক, তাহলে এসব নিয়ে কেন ভাবছো? তাহলে সেই সুবোধ বালকরাও কিন্তু নোংরা পলিটিক্স থেকে ছাড় পায় না। মাছ যেমন জলে ডুবে থাকে, আমরা সবাই পলিটিক্সের মধ্যে ডুবে আছি। সুতরাং এটাকে দেখবো না, পলিটিক্সটাকে বুঝবো না, দেশে যাহাই হোক এটা চলতে পারে না। একদিন আমরা সবাই ফাঁসবো। ফেলে সিস্টেম ঠিক নেই, এবং যে তোমাকে চাকরিটা দিয়েছে সেও এটা প্রমাণ করতে পারছে না যে তুমি অযোগ্যদের মতো অযোগ্য নও, তার কাছে সলিড প্রুফ নেই। বিকজ তুমি যে সিস্টেম থেকে চাকরি পেয়েছো, যে পলিটিক্যাল সিস্টেম থেকে তুমি চাকরিটা পেয়েছো, সেই পলিটিক্যাল সিস্টেমটাই ধ্বংসপ্রায় ছিল, ভগ্নপ্রায় ছিল। তার মানে এখান থেকে এর থেকে বড় জ্ঞান আর আমরা কোথায় পাবো যে শুধু নিজের জীবন নিয়ে ভাবলে চলবে না? তাই বলে আমি তোমাদেরকে বলছি না যে ঝান্ডা ধরে রাস্তায় চলো গিয়ে পলিটিক্স করো, নট দ্যাট। আমি বলছি না যে আজকে বিকেল থেকে সবাই একটা পলিটিক্যাল পার্টি জয়েন করে নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে, এটা বলছি না। আবার এটা বলছি না যে সবাই একটা পলিটিক্যাল পার্টির সদস্য হয়ে যাও এবং চলো পার্টি অফিসে গিয়ে আড্ডা মারতে শুরু করো, এটা বলছি না। আবার এটাও বলছি না যে শুধু চোখ নাক কান বুঝে থাকবো, আমি আমার লাইফটাকে বুঝবো আর কিছুই বুঝবো না, আমার পলিটিক্স বোঝার দরকার নেই, তো নোংরা জিনিস। এটা কিন্তু তোমাকেও একদিন ছাড়বে না তাহলে। 16 সালে, ঠিক আছে? আচ্ছা পলিটিক্স বুঝতে হবে, সবকিছু খুব সুন্দর। যেমন এই বেরুবাড়ি কেস যেটা বলা হলো না, বেরুবাড়ি কেসটা কি ছিল, কেন আর্টিকেল 3 রিলেটেড এটার সাথে? বেরুবাড়ি হচ্ছে কোচবিহারের একটা জায়গা, পশ্চিমবঙ্গের কোচবিহারের দিকের ম্যাপটা এরকম না? এরকম তো, যদি কোচবিহারের ওই সাইডের ম্যাপটা দেখতে চাই তো তাহলে দেখবো যে এইরকম জায়গায় বেরুবাড়ি বলে একটা জায়গা আছে, যেটা এইরকম ভাবে ছিল। সেখানে সমস্যাটা কি, ভারতবর্ষ এবং পাকিস্তানের মাঝখানের যে বাউন্ডারি লাইন কে ড্র করেছিলেন? কে ড্র করেছিলেন ইন্ডিয়া পাকিস্তানের মাঝে বাউন্ডারি লাইন? স্যার র্যাডক্লিফ। র্যাডক্লিফ ছিল
ইংল্যান্ডের একজন ম্যাপ বিশেষজ্ঞ বা ভূগোলবিদ, ঠিক আছে, এবং তিনি ভারতবর্ষে আগে কখনো আসেননি। তড়িঘড়ি তাকে ডেকে বলা হয়েছিল 1 থেকে 1.5 মাসের মধ্যে তাকে ভারত আর পাকিস্তান আলাদা করতে হবে। সে কি করেছিল, যে জেলা বা মৌজার যে ম্যাপ দেখবে পাড়ায় আমিনরা যখন মাপতে আসে যে ম্যাপগুলো নিয়ে আসে, থানার যে ম্যাপ, সেই ম্যাপগুলো ধরে ধরে তার সে একটা বাউন্ডারি করেছিল। সব জায়গায় গিয়ে যদি এলাকাতে গিয়ে ভিজিট করে করে বাউন্ডারি করতে হয় সারা ভারতবর্ষ আর পাকিস্তানের মধ্যে, তাহলে 1 মাস কেন 2-3 বছরেও সম্ভব হতো না, তাই তো? তো এই ম্যাপটা করার পরে বেরুবাড়িতে কি সমস্যা দেখা গেল, যে বেরুবাড়িতে দেখা গেছে যে কারো একটা মানুষের এরকম বাড়ি, সাপোজ এটা, তার মাঝে থেকে চলে গেছে বর্ডার লাইন, ঠিক আছে। দেখা গেল যে কারুর টয়লেট ইন্ডিয়াতে তো বেডরুম বাংলাদেশে, কারুর কিচেন বাংলাদেশে তো ডাইনিংটা চলে এসছে ইন্ডিয়াতে, বোঝা গেল। এবং ওই এলাকার মানুষদের মধ্যে প্রচুর সমস্যা চলছে। এই সমস্ত সমস্যা যখন চলছে, এই ছোট্ট একটি জায়গা, এই ছোট্ট জায়গাটাকে তৎকালীন সরকার, জওহরলাল নেহরুর সরকার বা তৎকালীন যে কংগ্রেসের সরকার, তারা ঠিক করলো যে এটা পাকিস্তানকে দিয়ে দিই। কারণ তখন তো বাংলাদেশ হয়নি, তখন পাকিস্তান ছিল, তাই তো? এটা পাকিস্তানকে দিয়ে দিই। এরপর যখন এটা পাকিস্তানকে দিয়ে দেয়া হলো, তখন এই বেরুবাড়ি অঞ্চলের মানুষরা রেগে গেল, তারা সুপ্রিম কোর্টে গেল, তাই তো? সাপোজ যে আজকে দুম করে আমার বাড়িটা যেখানে আছে, সরকার মনে করলো চলো ওই জায়গাটা একটু গন্ডগোল হচ্ছে, ওটা বাংলাদেশকে দিয়ে দিই, মেনে নেবো আমি নাকি? মানবো না তো, যে ভাই আমাদের কাউকে না জিজ্ঞেস করে বাংলাদেশকে দিয়ে দিলে এরপর ক্রিকেট খেলা হবে আর আমরাই প্যাক খাবো, কি করে সম্ভব? ঠিক আছে। তো এখন এটার জন্য কি হলো, যে তারা সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল বা সরকারকে প্রশ্ন করলো যে আপনি ভারতবর্ষের কিছু জায়গা অন্য একটা দেশকে বা তৎকালীন পাকিস্তানকে কি করে দিয়ে দিলেন? তিনি বলেছিলেন যে আর্টিকেল 3-তে বলা আছে অল্টারেশন অফ এরিয়াজ অর বাউন্ডারি, তাই আমরা এই বাউন্ডারিটা পাকিস্তানের সাথে অল্টার করে নিয়েছি। সুপ্রিম কোর্ট কি বলেছিল, যে ওই প্রথম যেটা বলেছিলাম যে কোনো জায়গাতে তো এমন বলা নেই যে আমি আমার এলাকার কিছু টেরিটরি অন্য দেশকে দিয়ে দিতে পারি, কোথাও এমন বলা আছে? বলা নেই। উল্টোটা বলা আছে গঠন কাজ চলতে পারে, গঠন করতে পারি, ভেঙে দিতে পারি না, তাই তো? তাহলে আপনি এই জায়গাটা দিয়ে দিলেন কিভাবে? অ্যাটর্নি জেনারেল মানে তৎকালীন ভারতবর্ষের সর্বোচ্চ যিনি উকিল, যিনি গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছিলেন, তিনি কি বললেন, যে আর্টিকেল 3-তে তো বলা আছে অল্টারেশন অফ এরিয়াস অ্যান্ড বাউন্ডারিজ, তাই এরিয়াটা অল্টার করে নিলাম। কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে নস্যাৎ করে দিল। সুপ্রিম কোর্ট এটাকে নস্যাৎ করে বললো যে আর্টিকেল 2, আর্টিকেল 3-তে যেগুলো বলা আছে সেগুলো স্টেটের জন্য, ঠিক আছে? এগুলো কখনো ইন্টারন্যাশনাল বাউন্ডারির কথা এখানে বলা হয়নি যে আপনি অন্য দেশের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি অল্টারেশন করবেন, তাই তো? এবং সংবিধানে যেটা লেখা আছে তার ব্যাখ্যা, সর্বোচ্চ ব্যাখ্যাকারী হচ্ছে সুপ্রিম কোর্ট। তাই সুপ্রিম কোর্টকে বলা হয় হাইয়েস্ট ইন্টারপ্রিটার অফ দ্য কনস্টিটিউশন। কি বলা হয়? হাইয়েস্ট ইন্টারপ্রিটার অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকারীকে সুপ্রিম কোর্ট, ঠিক আছে? ইন্টারপ্রিটার অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনকে ইন্টারপ্রেট করার ক্ষমতা কার কার আছে? সুপ্রিম কোর্টের আছে আর হাইকোর্টেরও আছে। আর কনস্টিটিউশনের মধ্যে পার্লামেন্টারি প্রসিডিংস, কনস্টিটিউশনের মধ্যে পার্লামেন্টারি প্রসিডিংস যেগুলো আছে সেটাকে ইন্টারপ্রেট করার দায়িত্ব দেওয়া হচ্ছে স্পিকারকে, ঠিক আছে? বোঝা গেল? কিন্তু হাইয়েস্ট ইন্টারপ্রিটার কে, সর্বোচ্চ ব্যাখ্যাকারী কে? সর্বোচ্চ ব্যাখ্যাকারী হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যে ব্যাখ্যা দেবে তার উপরে আর কেউ ব্যাখ্যা দিতে পারবে না। সংবিধানে কোনো একটা সমস্যা চলছে, তার ব্যাখ্যা তুমি হাইকোর্টের কাছে জানতে চাইতেই পারো যে কি হতে পারে, হাইকোর্ট তার একটা ব্যাখ্যা দিতে পারে, সেই ব্যাখ্যা দিয়ে তুমি কাজ চালাতেই পারো। কিন্তু হাইয়েস্ট ইন্টারপ্রেট কে করবে? সুপ্রিম কোর্ট। বোঝা গেল? বেশ কিছু জায়গায় ভারতবর্ষ পৃথিবীর সব থেকে বড় রিটেন কনস্টিটিউশন, তাই বেশ কিছু জায়গায় আমাদের সাংবিধানিক সংকট তৈরি হয়, তাই তো? তখন আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে হয়, এবং সেক্ষেত্রে হাইয়েস্ট ইন্টারপ্রেটার হচ্ছে সুপ্রিম কোর্ট। যেমন হিজাব মামলা মনে আছে, কর্ণাটকে তো ওটা, কর্ণাটক হাইকোর্ট তো একটা রায় দিয়েছিল, তারপরেও চলে গেছিল সুপ্রিম কোর্টের কাছে। সবকিছুতেই হাইয়েস্ট ইন্টারপ্রেটার হচ্ছে সুপ্রিম কোর্ট। আচ্ছা, নেক্সট আমরা আর্টিকেল 4 লিখব। আর্টিকেল 4 লেখার আগে আমরা একটা জিনিস বুঝবো যে আর্টিকেল 4-এ কি আছে। আর্টিকেল 4-এ অ্যাকচুয়ালি বলতে চাইছে
যে আর্টিকেল 2 আর আর্টিকেল 3 এই দুটো আর্টিকেলে যে সমস্ত কাজকর্ম করার কথা বলা হয়েছে, অর্থাৎ আর্টিকেল 2 তে কি বলা হয়েছে, যে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, তাই তো। আর্টিকেল 3 তে কি বলা হয়েছে, আর্টিকেল 3 এ বলা হয়েছে যে ফরমেশন অফ নিউ স্টেট, অল্টারেশন অফ এরিয়াস অর বাউন্ডারি অর নেম চেঞ্জ অফ এক্সিস্টিং স্টেট, তাই তো। এই সমস্ত কাজগুলো করতে গেলে আমাদেরকে অ্যামেন্ডমেন্ট করার, পার্লামেন্ট করবে তো, কে করবে, পার্লামেন্ট। পার্লামেন্ট সংবিধানে অ্যামেন্ডমেন্ট বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দরকার পড়বে না, কেবলমাত্র একটা অর্ডিনারি বিল পাস করিয়েই, এগুলো করতে পারে। বোঝা গেল? যেমন জম্মু অ্যান্ড কাশ্মীর কি ছিল, এটা একটা স্টেট ছিল, তাই তো। এটাকে দুটো ইউটিতে ভাগ করা হয়েছে, দুটো পৃথক ইউটিতে ভাগ করা হয়েছে, কি কি, একটা জেএনকে আর একটা লাদাখ, তাই তো। তাহলে এটা যখন করেছিল, কত সালে করেছিল, কারোর মনে আছে? 2019-এ করেছিল। এটা যখন করেছিল সেই সময় ভেবে দেখো, সেই সময় কি কোনো অ্যামেন্ডমেন্ট হয়েছিল? কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি, একটা বিল পাস করেই পার্লামেন্ট এটা করতে পারে। বোঝা গেল? তাহলে লেখো, আর্টিকেল 4 এর মধ্যে লেখো, it declares that laws made for, laws LAWS, laws মানে আইন, laws made for admission or establishment of new state, laws made for admission or establishment of new state, স্যার আরেকবার বলুন। laws LAWS, laws made for admission or establishment of new state হলো, ফুল স্টপ দিয়ে লেখো or comma formation of new state, comma alteration of areas oblique boundaries, alteration of areas oblique boundaries, alteration of areas oblique boundaries or name of existing state or name of existing states are not be considered as amendment of the constitution, not be considered as amendment of the constitution under article 368, are not be considered as the amendment of the constitution under article 368, অর্থাৎ আর্টিকেল 368 এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কথা বলা হয়েছে তো, তাই তো। তুমি বলো এই যে কত নম্বর পার্টে আছে ওটা, আর্টিকেল 368 কত নম্বর পার্টে আছে, পার্ট 20, ঠিক আছে। এটা বলতে চাইছে, লেখা হয়েছে প্রত্যেকের, অনলাইনদের লেখা হলো? হ্যাঁ স্যার। কতটা লিখেছো বলো, হ্যাঁ স্যার। বলো কতটা লিখেছো? আন্ডার আর্টিকেল 368, ঠিক আছে। আর্টিকেল 368 এর আন্ডারে অ্যামেন্ডমেন্ট এটা করতে হবে না, কেবলমাত্র বিল পাস করিয়েই পার্লামেন্ট এটা করতে পারে। কারণ অ্যামেন্ডমেন্ট আর বিল পাসের মধ্যে কি পার্থক্য আছে, তোমাদের আবার এই প্রশ্ন জাগতে পারে। কোনো একটা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করা মানে তার ডিফারেন্ট প্রসিডিওর আছে। অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরটা একটু আলাদা হয়, স্পেশাল মেজরিটি লাগে।
বিল পাস করতে গেলেই মনে করো আমরা রুমের মধ্যে টোটাল আছে এখন 5 জন, 5-এর মধ্যে 3 জন ভোট দিলেই বিল পাস হয়ে যাবে, ঠিক আছে? বা 50 জনের মধ্যে 26 জনের ভোট পেলেই বিল পাস হয়ে যাবে। কিন্তু অ্যামেন্ডমেন্ট করতে গেলে প্রতিটা কক্ষে 2/3 মেজরিটি পেতে হয় প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর, এবং শুধু 2/3 মেজরিটিতেই হয় না, তার সাথে আবার আলাদা করে থাকে সেই 2/3 মেজরিটির যে ভোটটা পেলাম সেটা টোটাল মেজরিটির 50%-এর বেশি কিনা সেটাও দেখতে হয়, ঠিক আছে? প্রসিডিউর আলাদা আছে, সে অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর তোমাদেরকে ভবিষ্যতে পড়ানো হবে, ওই নিয়ে চিন্তা নেই। যাই হোক, আপাতত বলে রাখলাম যে অ্যামেন্ডমেন্ট নয়, কেবলমাত্র একটা সিম্পলি বিল পাস করেই এটা করা যেতে পারে, যেটা 4 নম্বর আর্টিকেলের ক্ষেত্রে বলা হয়েছে। ক্লিয়ার? এরপর আমরা চলে যাব পার্ট 2 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। হেডিং করো পার্ট 2 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, যেটা হচ্ছে আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে আছে, এবং সাবজেক্ট পার্ট 2 এর সাবজেক্ট কি তোমরা বলবে? কি পেয়েছিলাম আমরা পার্ট 2 তে? কি পেয়েছিলাম? কি লিখেছিলাম? সিটিজেনশিপ। কিন্তু এখানে আমরা সাবজেক্টে শুধু সিটিজেনশিপ লিখবো না, ঠিক আছে? লিখবো সিটিজেনশিপ আফটার দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। লিখে নাও তোমরা, সিটিজেনশিপ কি লিখলাম? প্রেজেন্টলি নট অ্যাপ্লিকেবল। এই যে পার্ট 2টা যেটা আছে এটা প্রেজেন্টলি অ্যাপ্লিকেবল, বাট পার্ট 2 অনুযায়ী যে সিটিজেনশিপ বা নাগরিকত্ব প্রদান করা বা নাগরিকত্ব কেড়ে নেওয়া, এই ব্যাপারটা কিন্তু এখন অ্যাপ্লিকেবল নয়। ক্লিয়ার? সেই জন্যই আমরা বললাম সিটিজেনশিপ আফটার দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। কি লিখলাম? সিটিজেনশিপ আফটার দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। পার্ট 2 এর মধ্যে আমরা পাই যে পার্টিশনের পরে, ভারতবর্ষ ভাগ হয়ে যাওয়ার পরে, দ্বিবিভক্ত হয়ে যাওয়ার পরে, অ্যাকচুয়ালি দ্বিবিভক্ত কেন বলি, দুটো দেশ হয়েছিল তাই বিভক্ত হয়েছিল 3টে ভাগে, তাই তো? ভারতবর্ষ ভাগ হয়ে যাওয়ার পরে তার সেই সময়কার যে সিটিজেনশিপ অ্যাক্ট, সেটাকেই আমরা পার্ট 2 এর মধ্যে পড়ে থাকি। বোঝা গেল? ক্লিয়ার? কি বলবো বলো? প্রেজেন্টলি নট অ্যাপ্লিকেবল মিন্স পার্ট 2 তে যেভাবে সিটিজেনশিপ পাওয়ার কথা বা তাড়িয়ে দেওয়ার কথা নাগরিকত্ব থেকে বলা হয়েছে, যে কোনো সিটিজেনশিপ অ্যাক্ট তার দুটো দিক থাকে। কি কি? হাউ টু গেইন সিটিজেনশিপ অ্যান্ড হাউ টু লুজ সিটিজেনশিপ। যে গেন বা লুজের যে ব্যাপারগুলো বলা হয়েছে সেগুলো এখন আর চলে না, এখন অন্য আইন অনুযায়ী আমরা সেগুলো ঠিক করে থাকি। বোঝা গেল? তাই কেবলমাত্র সিটিজেনশিপ বলবো না, এটা চলতো পার্টিশনের পরে।
এটা দেখে নাগরিকত্ব, কেন পার্টিশনের পরে এটা দেখে নাগরিকত্ব দেওয়া হতো? পার্টিশনের পরে এটা দেখে নাগরিকত্ব দেওয়া হতো, তার কারণ হলো যে ভারতবর্ষটা যখন ভাগ হয়ে গেল, এটা হয়ে গেল পাকিস্তান, এটা হয়ে গেল বাংলাদেশ, আর এটা ইন্ডিয়া। তুমি ভাবো মাস্টারদা সূর্য সেন বাংলাদেশ হয়নি, এটা পূর্ব পাকিস্তান ছিল তখন, যাই হোক বর্তমান বাংলাদেশ, তাই বাংলাদেশ লিখলাম। তুমি ভাবো যে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, এই নামগুলো শুনেছে তো, ঠিক আছে? এরা যদি কখনো ভাবতো যে ভারতবর্ষ স্বাধীন করে দেওয়ার পর আমরা চট্টগ্রামের মানুষ আর ভারতীয় বলতে পারবো না নিজেদেরকে, তারা তো ভাই সুসাইড করে দিত তখন, তাই তো? তুমি ভাবো পাকিস্তান প্রদেশেরও প্রচুর মানুষ, তারা ভারত স্বাধীন হওয়ার আগে থেকে প্রায় বিগত 150-200 বছর ধরে ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। ভারতবর্ষ স্বাধীন করার জন্য তারা নিজের জীবন বাজি রেখেছে। কিন্তু ভারতবর্ষ যখন স্বাধীন হয়ে যাচ্ছে, তখন তাদেরকে বলে দেবো যে ভাই মাঝখান থেকে এই লাইনটা চলে এসছে, তোমরা এবার ওদিকে, আমরা এবার এদিকে, তোমরা আর এদিকে আসবে না, এমনটা কি আমরা বলতে পারি? বলতে পারি না তো। আমরা ভারতবর্ষ দা মাদার কান্ট্রি, তাই আমাদের সেই তো একটা বাংলায়, হিন্দিতে যেটাকে জিম্মেদারি বলে, বাংলা অ্যাকাউন্টেবিলিটি বলে, কি বলবো সেটাকে, দায়িত্ব। সেই দায়িত্ব তো আমাদের থাকবে যে আমরা এদেরকেও সুযোগ করে দেব। তাই এই পার্ট 2 এর বিভিন্ন জায়গায় এমন বলা হয়েছে, কেউ যদি পাকিস্তান থেকে এসে, বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে বা এই পশ্চিম পাকিস্তান থেকে ভারতবর্ষে এসে বসবাস করতে চায়, তাকে আমরা নাগরিকত্ব দেব, তাই তো? এমনটাও এখানে আছে। বা দেখা গেল কোনো একজন মানুষ এখানকার বাসিন্দা ছিল বা এখানকার বাসিন্দা ছিল বা এখানকার বাসিন্দা ছিল, কিন্তু তারা অন্য কোনো দেশে শিফট করে গেছিল ভারতবর্ষের অবস্থা ভালো ছিল না বলে। স্বাধীনতার পরে তারা যে কোনো একজন, এই 3 জন যেখান থেকে খুশি এসে যদি আবার আমাদের ভারতবর্ষের মধ্যে এসে বসবাস করতে চায়, তাকেও নাগরিকত্ব দেব, তাই তো? তাহলে এই আইন কি বর্তমানে চলতে পারে? এখন শোয়েব আক্তার এসে বলবে বা বাবার আজম এসে বললো যে আইপিএল খেললে প্রচুর টাকা পাওয়া যায়, পাকিস্তানে থেকে লাভ নেই, চলে এসো পাকিস্তান থেকে ভারতবর্ষে, ঠিক আছে? এবং পাকিস্তান থেকে ভারতবর্ষে চলে এলাম, এসে বললাম যে আমাকে নাগরিকত্ব দাও, তাহলে আমি নাগরিকত্ব পেয়ে যাবো? কেন? বলবে এই তোমাদের পার্ট 2 তে বলা আছে ভাই, তাই তো? নিশ্চয়ই দেবে না। তার মানে বর্তমানে এই আইন প্রেজেন্টলি অ্যাপ্লিকেবল নয় সবগুলো। বোঝা গেল? কোনো না কোনো রকম ভাবে তো নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু এইভাবে এই পার্ট 2 এর এই অনুযায়ী পাওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে আমরা প্রথম আর্টিকেল লিখবো। দেখো আর্টিকেল 5, আমরা লেখার সাথে সাথে হিসেব করব যে কোন আর্টিকেল গুলো গেনের মধ্যে পড়ছে আর কোন আর্টিকেল গুলো লুজের মধ্যে পড়ছে। এই অনলাইন গুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। থ্যাংক ইউ রিপ্লাই করার জন্য। তোমরাও মাঝে মাঝে একটু রিপ্লাই করবে, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হয় আর কি। আচ্ছা আর্টিকেল 5 এর মধ্যে লেখো, এ পার্সন উইল বি সিটিজেন অফ ইন্ডিয়া, a person will be citizen of India if he or she born or domicile in the territory of India, DOMICILE, domicile, born or domicile in the territory of India, ঠিক আছে? একটা ব্যক্তিকে আমরা ভারতীয় বলবো তখনই বলবো যখন সেই ব্যক্তি ভারতবর্ষের মধ্যে জন্মেছে বা
ভারতবর্ষের যে টেরিটরি আছে সেই টেরিটরির মধ্যে সে বসবাস করছে। তাহলে এখানে ভারতবর্ষের টেরিটরি মানে কোনটা বুঝবো আমরা? এখানে ভারতবর্ষের টেরিটরি বলতে আমরা এই টেরিটরিটা বুঝবো, যেটা পার্টিশনের পরে ভারতের যে টেরিটরি এটার কথা বুঝবো। অর্থাৎ এটার মধ্যে যারা জন্মেছে বা যারা এটার মধ্যে বসবাস করছে, ডোমিসাইল আছে, তাদের সকলকে আমরা ভারতীয় নাগরিক হিসেবে চিনব। কবে? ডেটটা কবে? ডেটটা হচ্ছে 26 jan, যেদিন ভারতবর্ষের সংবিধান চালু হলো সেদিন থেকে 1950। তাহলে এই যেদিন সংবিধান চালু হচ্ছে সেদিন আমরা দেখব যে ভারতবর্ষের মধ্যে এই টেরিটরির মধ্যে যারা জন্মেছে, যারা বসবাস করছে, তারা সবাই ভারতীয়। ক্লিয়ার? তাহলে এটাকে আমি গেন বলবো না লুজ বলবো? কার মধ্যে রাখবো? গেন। এটাকে কি নাগরিকত্ব পাওয়া বলতে পারি? এটাকে কি নাগরিকত্ব পাওয়া বলতে পারি? না, এটা অ্যাকচুয়ালি নাগরিকত্ব পাওয়া হচ্ছে না, এটা কারা ভারতীয়, দেশটা ভাগ হয়ে যাওয়ার পরে কারা ভারতীয় সেটা ঠিক করা হচ্ছে। তাই এটা নিদার লুজ অর নর গেন, এটা কেবলমাত্র একটা আমাদের ভারতবর্ষে কারা ভারতীয় আফটার দ্য পার্টিশন অফ ইন্ডিয়া এবং সংবিধান যখন চালু হচ্ছে সেই সময়ের কারা ভারতীয় সেটা আমাদের দেখা হচ্ছে। বোঝা গেল? অনলাইন বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভালো লাগছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরো একটা জিনিস বুঝো, ভারতবর্ষ পার্টিশন হলো কবে? ভারতবর্ষের পার্টিশন কবে হয়েছিল? 1905 সালে, 15 আগস্ট 1947। এটা থেকেই ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হয়, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এবং পাকিস্তানের দুটো পাকিস্তান, ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান। এই ইস্ট পাকিস্তানটাই বর্তমানে বাংলাদেশ। ঠিক আছে? বোঝা গেল? তো এখন দেখো যে এই সময় ভারতবর্ষটা ভাগ হয়ে গেল এবং তারপরে থেকে শুরু করে আমাদের সংবিধান তৈরি হচ্ছে, সংবিধান কার্যকর হচ্ছে 26 জানুয়ারি 1950। তাই তো? তো এর মাঝে কি হয়েছে? এর মাঝে প্রচুর লোক পাকিস্তান থেকে ভারতে চলে এসছে, এখান থেকে ভারতে এসছে, আবার অনেকে এখান থেকে ওখানে চলে গেছে। গেছে তো যাতায়াত করাটাই তো স্বাভাবিক নাকি? তাই তো? কারুর মনে হচ্ছে যেমন ভাগ মিল্কা ভাগ, দেখেছো মিল্কা সিং এর জীবনের উপর নির্ধারিত যে ফিল্ম, সেখানেও তোমরা দেখেছো যে মিল্কা সিং পাকিস্তান থেকে চলে এসছে। যেমন আমাদের ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী LK আদবানি, লালকৃষ্ণ আদবানি বেঁচে আছেন এখনো, তিনিও পাকিস্তানের মানুষ, পাকিস্তান থেকে স্বাধীনতার পরে ভারতবর্ষে চলে এসছেন। তাই তো? এরকম প্রচুর মানুষ আছেন যারা ভারতবর্ষে চলে এসেছিলেন, তারা ভারতবর্ষে থাকার জন্যই এসেছিলেন। তাদেরকে তো নাগরিকত্ব দিতে হবে নাকি? না বলবো ভাই একবার পার্টিশন হয়ে গেছে আর তুমি ঢুকতে পারবে না এখানে নাকি? আর আমরা মাদারল্যান্ড, যারা যারা চাইবে। আবার অনেক মানুষ পাকিস্তান থেকে, ভারতবর্ষ থেকে পাকিস্তান চলে গেছিল, অনেকে ভেবেছিল যে ধর্মের ভিত্তিতে হয়তো দেশ ভাগ হয়েছে, বোধহয় ভারতবর্ষে মুসলিমরা থাকতে পারবে না, এইভাবে অনেকে বেরিয়ে গেছিল। অনেকের আত্মীয় পরিজন বেশিরভাগ পাকিস্তানে ছিল, তাই ভেবেছে আমরা শুধু একটা দুটো বাড়ি কেন এখানে থাকবো, আমরাও চলে যাই, এইভাবে অনেকে পাকিস্তানে চলে গেছিল। তাই তো? আচ্ছা, তারপরে আমরা লিখবো আর্টিকেল 6। এরপর আমরা লিখবো আর্টিকেল 6। লেখো peoples who are migrated to India from Pakistan
যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে মাইগ্রেট হয়ে এসেছিল, ঠিক আছে, উইল গেট ইন্ডিয়ান সিটিজেনশিপ, উইল গেট ইন্ডিয়ান সিটিজেনশিপ, অর্থাৎ তারা ভারতের নাগরিকত্ব পাবে। তাহলে যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে চলে এসেছিল তারা নাগরিকত্ব পাবে। তাহলে পাকিস্তান থেকে একটু আগেই বললাম প্রচুর মানুষ ভারতে এসছে, তাই তো? তাহলে এখন যদি বাবর আজম এসে বলে দাও নাগরিকত্ব দাও, তোমাদের আর্টিকেল 6 লেখা আছে, দেবো? দেবো? শোয়েব আক্তার এসে বললো দাও নাগরিকত্ব দাও, আর্টিকেল 6 লেখা আছে, দেবো? দেবো না তো। কেন দেবো না? কারণ তার নিশ্চয়ই একটা নির্দিষ্ট টেনিওর ছিল, তার একটা নির্দিষ্ট সময়কাল ছিল যে এই সময়কাল থেকে এই সময়কালের মধ্যে এলে তবে দেবো, নতুবা দেবো না। সেটা কখন সময়কালটা আমরা আস্তে আস্তে জানবো, ক্রমশ প্রকাশ্য। তাহলে আর্টিকেল 6টা গেনের মধ্যে লিখতে পারি, পারি তো? যে আর্টিকেল 6 একটা গেন প্রসেস, ঠিক আছে। নেক্সট লেখো আর্টিকেল 7। কি বলেছিলাম? মিডিল আবার কি? কোনোটাই ছিল না ওটা, ওটা কারা ভারতীয় সেটা ঠিক করা হয়েছিল। কিছুই লিখবে না, ঠিক আছে। পারলে ওখানে একটা জিনিস লিখে রাখো যেটা লেখা উচিত বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যে ডোমিসাইল ওখানে বলেছিলাম না, ডোমিসাইল কারা? সাপোজ 1950 সালের 26শে জানুয়ারি দেশের সংবিধান চালু হয়েছে, 1950 সালের 25শে জানুয়ারি বা জানুয়ারি মাসেই কেউ ভারতবর্ষে বসবাস শুরু করে, তাদের কি ডোমিসাইল বলবো? বলবো না তো। ডোমিসাইল মানে লিখে রাখো মিনিমাম 5 years of residence in India। লিখে রাখো মিনিমাম 5 years of residence in India, অর্থাৎ মিনিমাম 5 বছর যারা ভারতবর্ষে বাস করেছে তাদেরকে বলবো ডোমিসাইল, এবং যারা ভারতবর্ষে জন্মেছে তারা ওই যে বাই বার্থ। এই জিনিসটা একটু লিখে রাখো আর্টিকেল 5-এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, পরের আর্টিকেল কি লিখবো আমরা? আর্টিকেল 7। আর্টিকেল 7-এ দেখো, আর্টিকেল 7-এ অ্যাকচুয়ালি এমন ঘটনা ঘটেছে সেটা নিয়ে বলতে চাইছে। কি নিয়ে বলতে চাইছে? বলতে চাইছে সেই সময় প্রচুর মানুষ এমন ছিল না যারা ভারতবর্ষ থেকে চলে গেছিল পাকিস্তানে। একটা নির্দিষ্ট সংখ্যার মানুষ এমন ছিল তারা শুরুতে ভারতবর্ষ থেকে পাকিস্তান পালিয়েছিল মানে ভয়ে। তারা ভেবেছিল যে দেশ পৃথক হয়ে গেছে, বোধহয় ধর্মের কারণে আমাদেরকে আর থাকতে দেবে না, বা তার মনে হয়েছিল যে পাকিস্তানে গিয়েই বোধহয় ভালো থাকবো, তাই সে পাকিস্তান চলে গেছিল। কিন্তু কিছুদিন থাকার পরে আবার তারা ঘুরে ভারতবর্ষে চলে এসেছিল। তার মানে এমনটা নয় যে একটা নির্দিষ্ট সময় যে পাকিস্তান চলে গেছে বলে সে ভারতবর্ষে যদি আবার ফিরে আসে তাকে আর ভারতের নাগরিকত্ব দেয়া হবে না, এরকম ব্যাপারটা নয়। আর্টিকেল 7-এ বলছে যে মানুষটা পাকিস্তান চলে গেছিল কিন্তু সে যদি আবার ভারতবর্ষে ফিরে আসতে চায় বা ভারতবর্ষে থাকতে চায় তাকেও নাগরিকত্ব দেয়া হবে। তাহলে এই সময় কোনো একটা পার্সন সে এসে বললো আমি 1948-এ পাকিস্তান চলে গেছিলাম, আমি আবার ফিরে আসতে চাইছি ইন্ডিয়াতে ইন 2025, আমাকে এক্ষুনি নাগরিকত্ব দাও, দেয়া হবে? কেন দেওয়া হবে না? এটা এই মুহূর্তে আমরা কার্যকর করি না, তাই তো? তাই শুরুতে লিখে দিয়েছিলাম প্রেজেন্টলি নট অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আর্টিকেল 7-এ লেখো, আর্টিকেল 7-এ লেখো। তুমি সকালে করে মেডিটেশন করবে। হ্যাঁ, আর্টিকেল 7-এ লেখো পিপল হু মাইগ্রেটেড টু পাকিস্তান
and want to remigrate in India again, and want to remigrate in India again. People who migrated to Pakistan and want to remigrate in India again. Will get Indian citizenship. তাহলে আর্টিকেল 7টাকে কি আমরা লুজ বা গেনের মধ্যে রাখতে পারি? কি রাখতে পারি? তাহলে এটা একটা এক প্রকার গেন তো, তাই তো? এরপরে ভাবো যে বলেছিলাম ওই ভারত পাকিস্তান বা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কোথাও থেকে একটা মানুষ যে কিনা ব্রিটিশ শাসনের সময় চলে গেছিল অন্য কোনো দেশে, তাই তো? যখন ব্রিটিশ শাসন শেষ হয়েছে সে যদি চায় আবার ফিরে আসবো, পুনরায় ফিরে আসতে চাইছে, তাকেও নাগরিকত্ব দেওয়া হবে বলেছিলাম। এটাই আর্টিকেল 8-এ বলা হয়েছে। ঠিক আছে, হেডিং করো আর্টিকেল 8। লেখো ওভারসিজ সিটিজেন, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। সমুদ্র বানান কি? সি আছে না, সিজ, তার আগে ওভার লিখে দেবে। ঠিক আছে, মানে সমুদ্রের ওপারে। ইংরেজরা তো সমুদ্র নিয়ে মানে সমুদ্র নিয়ে খেলা করতো, তাই নদীর ওপারে যা যা পেতো ওগুলোই ওদের কাছে ওভারসিজ, ওটাই ওদের ভাষা। ঠিক আছে, ওটা তো একটা শ্রেণীর ভাষা। ওই শ্রেণীর মানুষরা নৌকোয় করে বেরিয়ে যেত। ভাবো যখন কম্পাস আবিষ্কার হয়নি তারা তখনও জাহাজ নিয়ে বেরিয়ে যাচ্ছে, যেখানে গিয়ে উঠে উঠবো, কি সাহস, বাপরে বাপ। ঠিক আছে, এখন আমাদের বাইকে তেল ভরা থাকলেও দূরে যেতে পারি না, আমি কোথায় যাবো ভাই, রাস্তা চিনি না, থাক, তাই তো? আচ্ছা, তো এই ওভারসিজ সিটিজেন যারা, লেখো ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, লেখার পরে ব্র্যাকেটে লিখবে, লেখার পরে ব্র্যাকেটে লিখবে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটা লিখে নেবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী যারা ওভারসিজ সিটিজেন, অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী যারা, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী যারা ভারতবর্ষের নাগরিক ছিল, সেই সমস্ত ওভারসিজ সিটিজেন, মানে সেই সমস্ত ওভারসিজ সিটিজেন যারা বিদেশে চলে গেছে। কি বললাম লাইনটা আরেকবার বলো তো? ব্যাস, ব্র্যাকেট ক্লোজ করলে হু ওয়ান্টস ইন্ডিয়ান সিটিজেনশিপ, who wants Indian citizenship, comma, can get the citizenship, can get the citizenship. হলো? তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এটা তো অবিভক্ত ভারতের জন্য, তাই তো? এটা তো পুরো ভারতবর্ষের জন্যই ছিল। তাই এখান থেকে যদি কোনো একটা মানুষ সেই সময় ওভারসিজ হয়ে যেত তাহলে সেই এই অ্যাক্ট অনুযায়ী ওভারসিজ, এখান থেকে কোনো একটা মানুষ যদি ওভারসিজ হয়ে যেত এই অ্যাক্ট অনুযায়ী ওভারসিজ, তাই তো? তারপরে এই মানুষটা যদি ভারতবর্ষের মূল ভূমিতে ফিরে আসতে চাইতো তাকেও কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আর্টিকেল 8টা গেন বলবো না লুজ বলবো? গেন। নেক্সট লেখো আর্টিকেল 9, আর্টিকেল 9, লেখো এ পার্সন হু অ্যাকসেপ্টস, অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, এ পার্সন হু অ্যাকসেপ্টস other countries citizenship, other countries citizenship
A person who accepts other countries' citizenship will lose Indian citizenship. Will lose Indian citizenship. একজন ব্যক্তি যে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে সে কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব হারাবে। মানে এরপরে যখন আমরা দেখলাম এত কিছু করলাম, এত কিছু আইন টাইন করলাম, এবং আবার সেই একটাই তারিখ 26 jan 1950 পরে যদি ভারতবর্ষ ছেড়ে অন্য কোনো দেশের নাগরিকত্ব সে গ্রহণ করে তাহলে সে তার নাগরিকত্ব হারাবে। এটাকে আমরা কোথায় রাখবো? লুজের মধ্যে রাখবো। ঠিক আছে, নেক্সট লেখো আর্টিকেল 10। আর্টিকেল 10 এ লেখো কন্টিনিউয়েশন অফ রাইটস অফ সিটিজেনশিপ। Continuation of rights of citizenship. Continuation of rights of citizenship. ঠিক আছে, once a person, once a person gets Indian citizenship, অর্থাৎ এটা বলতে চাইছে যে একজন ব্যক্তি ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে থাকলে সেটাকে সে কন্টিনিউ নাগরিকত্বের মতোই করেই সে ভোগ করবে। এমনটা নয় যে দেখা গেল ইন ফিউচার কোনো গভর্নমেন্ট এলো বা পার্লামেন্ট এমন কোনো আইন আনলো, মিল্খা সিং এর কথা বলছিলাম, মিল্খা সিং এর ছেলের নাম জিপ মিল্খা সিং, তাই তো? নাম শুনেছো কখনো? উনি গলফ খেলেন, ভারতের হয়ে খেলতেন এক সময়। তো জিপ মিল্খা সিং কে বলা হলো, হাইপোথেটিক্যালি বলছি, আবার কেউ রাগ করো না কেন এমনটা বলা হলো, যে বলা হলো যে ভাই আপনি তো আর ভারতবর্ষে থাকতে পারবেন না। কেন? যে আপনার বাবাকে নাগরিকত্ব দিয়েছিলাম, তাই তো? তাহলে আপনাকে তো আর না আপনার নাগরিকত্ব দিইনি, আপনার বাবার পিরিয়ড টেনিয়র শেষ হয়ে গেছে, মারা গেছে, আপনি এবার চলে যান, কোথায় যাবেন, আমরা আপনার দায়িত্ব নিতে পারবো না। এমনটা কিন্তু নয়। যাদেরকে একবার নাগরিকত্ব দেয়া হচ্ছে সে তার বংশ পরম্পরায় নাগরিকত্ব পেতে থাকবে, এটা কেউ কোনো রকম ভাবে তার কাছে থেকে আর কেড়ে নিতে পারবে না। যেমন আদনান স্বামী পাকিস্তানের একজন সিঙ্গার, তাকে পার্ট 2 অনুযায়ী নয়, অন্য অ্যাক্ট অনুযায়ী, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুযায়ী তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, তাই তো? এখন নাগরিকত্ব দেওয়া হয়েছে বলে ভবিষ্যতে কোনো এক সরকার আজ থেকে 30 বছর এসে নতুন আইন করলো যে পাকিস্তান থেকে যাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল তাদেরকে এবার বাড়ি পাঠানো হবে, এমনটা কি করতে পারবে? পারবে না। এটাকেই বলছে কন্টিনিউয়েশন অফ রাইটস অফ সিটিজেন্স। ঠিক আছে, বোঝা গেল? তার যত ওয়ারিশন থাকবে, তার যত লিগাল হেয়ার্স থাকবে, সবাই কিন্তু সেই সিটিজেনশিপের যে সুবিধা সেগুলো তারা পেতে থাকবে। তুমি বুঝতে পারছো? বোঝা গেল? তাহলে এই আর্টিকেল 10 এটাও কিন্তু একটা স্টেটমেন্ট, এটাকে কিন্তু আমরা গেন বা লুজের মধ্যে ফেলবো না। ঠিক আছে, নেক্সট লেখো আর্টিকেল 11। নেক্সট লেখো আর্টিকেল 11। দেখো আর্টিকেল 11 লাস্ট আর্টিকেল এই পার্টের, তাই তো? তাহলে দেখো যে আমাদের কনস্টিটিউশনের মেকাররা এমন নিয়ম করেছে যে পাকিস্তান থেকে এসে ভারতের নাগরিক হয়ে যাবে, একবার পাকিস্তানে চলে যাবে, আবার ফিরে এলে আবার ভারতের নাগরিক হবে। ঠিক আছে, বাইরের যে কোনো দেশ থেকে এসে ভারতবর্ষের ওভারসিজ সিটিজেন ছিল, বাইরে থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব চাইলে নাগরিক হয়ে যাবে।
এই সমস্ত যেগুলো করেছে সেগুলোকে তো এবারে কনস্টিটিউশন মেকাররা এবার এটা বোঝে যে এটা সারা জীবন চলতে পারে না, এই বুদ্ধিটুকু তো তাদের আছে বা ছিল অবশ্যই, এটার তাহলে বন্ধ করা উচিত। তাই এই যাওয়া আসা আবার যাওয়া আসা এই ব্যাপারগুলো যখন শেষ হয়ে যাবে তখন পার্লামেন্টের কাছে দায়িত্ব দেওয়া হবে, হলো যে পার্লামেন্ট সেই সময় কি করবে, এটা যখন যাতায়াত শেষ হয়ে যাবে সবাই স্টেবল হয়ে যাবে, সেই সময় পার্লামেন্ট কিন্তু নতুন নাগরিকত্ব আইন নিয়ে আসবে বা সিটিজেনশিপের যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো পার্লামেন্ট নিজের মতো করে তখন চেঞ্জ করবে। ঠিক আছে, তাই আর্টিকেল 11 এ লেখো পার্লামেন্ট হ্যাজ দ্য অথরিটি, পার্লামেন্ট হ্যাজ দ্য অথরিটি, Parliament has the authority to change the requirement of citizenship. Parliament has the authority to change the requirements of citizenship. বোঝা গেল? এবং এই যে 11 নম্বর আর্টিকেলটা, এই 11 নম্বর আর্টিকেলটাকে তাহলে আমরা কিসের মধ্যে রাখবো, গেন না লুজ? কিছুর মধ্যে রাখবো না, ইট ইজ আ স্টেটমেন্ট, তাই তো? তাহলে 11 নম্বর আর্টিকেলে কিন্তু খুব দারুণ কথা বলেছে যে পার্লামেন্টের কাছে এই অথরিটি থাকবে, পার্লামেন্ট সিটিজেনশিপের যে রিকোয়ারমেন্ট সেগুলোকে পরিবর্তন করবে। সিটিজেনশিপের রিকোয়ারমেন্ট মানে কি বুঝি আমরা, গেন অর লুজ। তার মানে পার্লামেন্ট সিটিজেনশিপের রিকোয়ারমেন্ট অনুযায়ী 6, 7, 8, 9 এগুলোকে নিজের মতো করে পরিবর্তন করতে পারবে। পার্লামেন্ট কিন্তু পার্ট 2 এর আর্টিকেল 5 এ হস্তক্ষেপ করতে পারবে না, পার্ট 2 এর আর্টিকেল 10 এ হস্তক্ষেপ করতে পারবে না, করে বলতে পারবে না নাগরিকত্ব 30 বছরের জন্য দেওয়া হবে তারপরে আবার রিনিউ করতে হবে। পার্লামেন্ট কিন্তু পার্ট 2 এর আর্টিকেল 11টাতেও হস্তক্ষেপ করতে পারবে না। কারণ ভেবে দেখো, যদি হস্তক্ষেপ করতে পারতো তাহলে ওই যে লাইনে লেখা আছে পার্লামেন্ট হ্যাজ দ্য অথরিটি, ওটাকে অ্যামেন্ড করে লিখে দেবে পিএম, প্রাইম মিনিস্টার হ্যাজ দ্য অথরিটি। তার মানে প্রাইম মিনিস্টার যাকে মনে করবে তাকে নাগরিকত্ব দেবে, তাহলে তো গল্প ঘুরে যেত, তাই তো? বোঝা গেল? পার্লামেন্টের কাছে এই অথরিটি আছে, কি করতে পারে, রিকোয়ারমেন্ট গুলোকে চেঞ্জ করতে পারে, বাট বেসিক কনসেপ্টটা চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ যাদেরকে ভারতীয় বলছে তাদেরকে ভারতীয় আর বলবো না আর্টিকেল 5 অনুযায়ী, এটা করতে পারবে না। ঠিক আছে, বা এই একবার নাগরিকত্ব পেয়ে গেলে সে নাগরিকত্বের সুবিধা সমানভাবে ভোগ করবে সবার সাথে, এটা চেঞ্জ করে দেবো, এটাও করতে পারবে না। বা আর্টিকেল 11 এ যে পার্লামেন্টের কাছে অথরিটি দেওয়া আছে, অথরিটিটা পার্লামেন্ট থেকে ঘুরিয়ে নিয়ে চলে যাব আমরা অন্য কোথাও, সেটা হবে না, তাই তো? বোঝা গেল? এবং এটার ফলে কি হলো, যে লাস্টলি যখন দেখা গেল যে আমি বলেছিলাম 1947 এখান থেকে 15th আগস্ট ছিল, 15th আগস্ট 1947, এবং এখান থেকে দেশ ভাগ হয়ে গেছিল আর দেশের সংবিধান চালু হয়েছিল 26 জানুয়ারি 1950, তাই তো? তাহলে এই মধ্যে সব যাতায়াত করেছে, যে যাওয়ার গেছে, যে ফিরে আসার এসছে, যে চলে যাওয়ার চলে গেছে, যারা আবার চলে আসার চলে এসছে। তারপরে 1955-এ পার্লামেন্ট দেখলো যে মোটামুটি সব স্টেবল, তাই নতুন সিটিজেনশিপ অ্যাক্ট সিটিজেনশিপ অ্যাক্ট 1955 পার্লামেন্ট চালু করলো। অর্থাৎ 1955 সালে পার্লামেন্ট গিয়ে নতুন করে নাগরিকত্ব আইন চালু করলো। ঠিক আছে, এবং 1955 সালের যেই নাগরিকত্ব আইন, এটা হচ্ছে ভারতবর্ষের একমাত্র নাগরিকত্ব আইন, এই আইন এখনো চলে। ঠিক আছে, এরপরে অন্য কোনো নাগরিকত্ব আইন নতুন করে তৈরি, এই আইনে বহুবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেমন 2019 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, তাই তো? এই ক্যা ছি ছি বলেছিল আমাদের মুখ্যমন্ত্রী, মনে পড়ছে? তাহলে এটা সিটিজেনশিপ অ্যাক্ট মানে কি, সিএ। আর ক্যা কেন বলেছিল, CAA মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল ওটা। বোঝা গেল? মানে এই অ্যাক্টের মধ্যে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, তাই ওটাকে ক্যা বলা হতো। ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট আরো অনেকবার বহুবার হয়েছে। তাহলে বর্তমানে আমরা কি দেখে নাগরিকত্ব দিই, কি দেখে দিই, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এটা দেখে বর্তমানে এই গেন আর লুজ ঠিক করা হয়। বর্তমানে কিন্তু পার্ট 2 দেখে গেন লুজ ঠিক করা হয় না। বোঝা গেছে? তাহলে পরের ক্লাসে কিন্তু আমরা এটা পড়বো।
ক্লিয়ার? সিটিজেনশিপ অ্যাক্ট 1955 বর্তমানে কি আইন আছে, কিভাবে কাজ হয়, সেগুলো আমরা পরের ক্লাসে পড়বো। এই অনলাইন যারা আছো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কে কে আছে অনলাইনে? কুমারেশ, হ্যাঁ স্যার। অন্বেষা, হ্যাঁ স্যার। রিমা হ্যাঁ স্যার। আর তমালিকা। হ্যাঁ স্যার। ক্লিয়ার তো ব্যাপারগুলো? হ্যাঁ স্যার ক্লিয়ার। ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো। চলো টাটা, বাড়িতে লেখাপড়া করবে ভালো করে।